শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকের এই সুন্দর অপরাহ্নে আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের আজকের এই শুক্রবারের বিশেষ ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি জাকির বিশেষ স্পেশালের পক্ষ থেকে। আশা করছি তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, লেখাপড়ার সঙ্গে যুক্ত আছো। আমরা শব্দ প্রকরণ এই অধ্যায়টি পড়াচ্ছিলাম, তাই না? তো তাহলে আমরা পড়াশোনা শুরু করে ফেলি শব্দ প্রকরণ এই অধ্যায় থেকে। ফারজান ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান স্যার কেমন আছেন? হ্যাঁ জাহিদ, ভালো আছি। আব্দুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে সালাম নিয়ে নিলাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তাহলে আমরা পড়াশোনা শুরু করতে চাই। আমরা ছিলাম শব্দ প্রকরণ, তাই না? হ্যাঁ, পলাশ মাহমুদ, ধন্যবাদ পলাশ মাহমুদ, শুভকামনা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা শব্দ প্রকরণ এই টপিকের গতদিন আলোচনা করেছি গঠন অনুসারে শব্দের প্রকারভেদ, মনে আছে? গঠন অনুসারে আমি একবার মনে করে দিই। গঠন অনুসারে মৌলিক এবং কি সাধিত। অর্থ অনুসারে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, যৌগিক, রূঢ়ি এবং কি যোগরূঢ়। আমরা আলোচনা করেছিলাম। আর শুরু করেছিলাম আমরা কি উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে পাঁচ ভাগে, তাই না? হ্যাঁ, আসলে রোজ অনেক সুন্দর লাগছে স্যার, অর্থ সুন্দর লাগছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, অনেক শুভকামনা। আপনাদের সবারই চোখ সুন্দর, আমার প্রতি আপনাদের ভালোবাসা অনেক বেশি, ফলে আমি যাই করি না কেন আপনাদেরকে সুন্দর লাগে। এটি মূল বিষয়। ভালোবাসা যেখানে থাকে, আন্তরিকতা যেখানে থাকে, তাই না, মমত্ববোধ যেখানে থাকে, সেখানে সবকিছুই কি ভালো লাগে। জি, ভালো থাকবেন। শুভকামনা আপনাদের জন্য, অভিনন্দন আপনাদেরকে। তো আমরা গতদিন শুরু করেছিলাম যে উৎস অনুসারে শব্দের যে প্রকারভেদ, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, তাই না? তার মধ্যে আমরা তৎসম শব্দ চেনার উপায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক আছে? আমরা আজকে তাহলে শিখবো কি, দেখেন, অর্ধতৎসম। আমরা গতদিন তৎসম চেনার উপায় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা তাহলে অর্ধ তৎসম এটি চেনার উপায় নিয়ে একটু কথা বলব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে মনোযোগ রাখবেন আমার দিকে একটু, ঠিক আছে? আমি কি বলছি, থ্যাংক ইউ। দেখেন, আচ্ছা আচ্ছা মনিরুল, ধন্যবাদ। আমি আর তোমাদের কমেন্টসে চোখ দিতে চাচ্ছি না, আমি একটু পড়াই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা মনিরুল, হ্যাঁ, তোমার জন্য শুভকামনা, ধন্যবাদ। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন বলেছিলাম, গত ক্লাসের সূত্র ধরেই আমরা বলছি যে হস্ত, সেখান থেকে হস্ত ছিল তৎসম শব্দ। আমাদের পূর্বপুরুষরা যেহেতু তৎসম বাহ্য শব্দ বলতে পারবে না, পাপ হবে, তাই না, অকল্যাণ হবে, নরকে তাদের যেতে হবে, ফলে তারা বানালোকে হত্থ। এখান থেকে আমরা পরবর্তীতে আরেকটু ঘোষণা যে মডিফাই করে বানালাম কি হাত, তাই না? আমরা বলেছিলাম যেটা হলো তৎসম। তৎসমকে আমাদের পূর্বপুরুষরা যেটা বানিয়েছে সেটা হলো অর্ধ তৎসম, আর আমরা যেটা পরবর্তীতে রূপ দিয়েছি সেটা হচ্ছে তদ্ভব। মনে আছে আপনাদের? তাহলে তৎসম, অর্ধ তৎসম আর কি তদ্ভব। আমরা বলেছিলাম যে শব্দটি মস্তক,
সেখানে তো ছিল মধ্যক, তারপরে মাথা, মনে আছে? শব্দটি বলেছিলেন চর্মকার, সেখান থেকে চর্ম, আর সেখান থেকে চামা। অর্থাৎ এই শব্দটি ছিল আর্য বা সংস্কৃত, সেখান থেকে আমাদের পূর্বপুরুষটাকে কি করেছিল, ভেঙে বিকৃত করে বা একটু অন্যরকম করে বানিয়েছিল, যেটি সেটার মধ্য তৎসম। আর ওইটাকে আমরা আরো একটু মডিফাই করে ঘষে নিজেদের রূপ দিয়েছিলাম তথ্য। এ পর্যন্ত তো আপনার মাথায় ঢুকেছে আশা করি। গতদিন আমি কথাগুলি বলেছিলাম যে একটি শব্দ হচ্ছে শ্রাদ্ধ। এটি শব্দ কি? শ্রাদ্ধ। এই শ্রাদ্ধকে আমাদের পূর্বপুরুষ, যেহেতু শ্রাদ্ধ বলা যাবে না, পাপ হবে, তারা বানালো কি? শ্রাদ্ধ। কি বানালো? শ্রাদ্ধ বানিয়েছিল পূর্বপুরুষ। আমরা এখান থেকে কি বানিয়েছি বলেন তো? যেমন আমরা সম্মানকে পরে সামার বানালাম, মধ্যকে মাথা বানালাম। আমাদের পূর্বপুরুষের শ্রাদ্ধ থেকে যে কি শ্রাদ্ধ বানালো, এখান থেকে আমরা কি করলাম? শ্রাদ্ধকে আমরা পরে কি পরিবর্তন করেছি জানেন কেউ? শ্রাদ্ধকে আমরা কোনো পরিবর্তন করিনি, শ্রাদ্ধকে আমরা আর পরিবর্তিত রূপ দিইনি। অর্থাৎ শ্রাদ্ধ থেকে যে অর্থ তৎসম শ্রাদ্ধ, এর কোনো তদ্ভব রূপ নেই, তদ্ভব রূপ নেই। অর্ধতৎসম পরীক্ষায় পড়তে হবে কোনগুলি? অর্ধতৎসম ওইগুলি পড়তে হবে যাদের কোনো তদ্ভব রূপ তৈরি হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, আমার কথা কিন্তু বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমার কথা উপলব্ধি করতে ব্যর্থ হলে ব্যাকরণ বুঝতে ব্যর্থ হয়ে যাবে। আমরা বলছি আর্য বা তৎসম, সেখান থেকে আমাদের পূর্বপুরুষরা বানিয়েছিল, পরিবর্তন করে বানানো যেটি ছিল অর্ধ তৎসম। এটাকে আমরা আরো পরে মডিফাই করে বানিয়েছি এটা তদ্ভব। এই যে শ্রাদ্ধটি শব্দ শ্রাদ্ধ, এটাকে আমাদের পূর্বপুরুষরা কি বিকৃত করে বানিয়েছে শ্রাদ্ধ। আমরা পরে এটাকে কি রূপ দিয়েছি? আমরা এটাকে পরে রূপ দিইনি, অর্থাৎ এর কোনো তদ্ভব রূপ তৈরি করিনি। যেই শব্দের আর পরবর্তীতে তদ্ভব রূপ তৈরি হয়নি, সেই অর্ধতৎসমগুলি পরীক্ষায় আসবে। যাদের তদ্ভব রূপ তৈরি হয়েছে, যাদের তদ্ভব রূপ তৈরি হয়েছে, তাদের অর্ধতৎসমগুলির কি কোনো দরকার নাই। এই যে হত্থ, এর কোনো কাম নাই, মধ্যকের কোনো কাম নাই, সম্ময়ের কোনো কাম নাই। এবং অনেক বই আধুনিক যুদ্ধ ব্যাকরণ দেখবেন, এখানে মহস্ত থেকে হত্থ, তারপরে হাত নাই, শুধু দেওয়া আছে হস্ত থেকে হাত, হস্ত থেকে কি হাত। হস্ত থেকে হাত, মস্তক থেকে মাথা, চর্মকার থেকে সামার, কর্মকার থেকে কামার, দন্ত থেকে দাঁত। অর্থাৎ ব্যাকরণে দেখবেন তিনটি রূপ দেওয়া নাই। কেন তিনটি রূপ দেওয়া নেই শিক্ষার্থী বন্ধুরা? ভালো করে শুনেন। যা তদ্ভব রূপ তৈরি হয়েছে, তদ্ভব, তার অর্ধতৎসমের কোনো বেল নাই, অর্ধতৎসমের কোনো বেল নাই, কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তদ্ভব রূপ পেয়ে গেছে মানে অর্ধতৎসম কি পচে গেছে, পচা। তাহলে জাস্ট তৎসম তদ্ভব, তৎসম তদ্ভব। কিন্তু যাদের কি, যাদের তদ্ভব রূপ তৈরি হয়নি, যাদের তদ্ভব রূপ তৈরি হয়নি, সেই অর্ধ তৎসমগুলি পরীক্ষায় আসবে। ঠিক আছে? জি। এখন দেখেন একটি শব্দ ছিল হচ্ছে এমন যে জ্যোৎস্না। এই জ্যোৎস্না তৎসম শব্দ, নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তৎসম। এখানে যে জফল আছে, আমরা গতদিন সিম্বল দিয়েছি, মনে আছে? কিছু সিম্বল দিয়েছে আপনাদের। তাহলে জফল হচ্ছে যুক্ত শব্দ জ্যোৎস্না। এখান থেকে আমাদের পূর্বপুরুষরা এটা পরিবর্তন করলো কেন? যেহেতু তারা আর্য শব্দ সরাসরি বলতে পারবে না, পাপ হবে, তারা বানালো কি এটাকে জ্যোৎস্না। শব্দটি ছিল জ্যোৎস্না, কি ছিল শব্দটি? জ্যোৎস্না, অদ্ভুত জ্যোৎস্নাই। যেহেতু জ্যোৎস্না তারা বলতে পারবে না, তারা বানালো কি জ্যোৎস্না। আমার জ্যোৎস্না কিন্তু আমরা বানাইনি, কারা বানিয়েছে? আমরা ওই যে পদ্মা, ওই শ্রদ্ধাকার, বুঝতে পারলেন? কিন্তু এখান থেকে আমরা পরে কি বানিয়েছি? আমরা আর কিছু বানাইনি, অর্থাৎ এটির আমরা তদ্ভব রূপ করিনি, অর্ধ তৎসমটাকে মেনে নিয়েছি, বুঝতে পারলেন? অর্থাৎ আমরা এটার পরিবর্তিত রূপ অর্থাৎ তদ্ভব রূপ তৈরি করিনি, অর্ধ তৎসমটাকে আমরা রেখে দিয়েছি। এটি পরীক্ষায় আসবে।
তাহলে যত রূপ আমরা পরিবর্তন করে তদ্ভব রূপ করেছি তার প্রত্যেকের পিছনে অর্ধ তৎসম আছে। ডাইরেক্ট তৎসম থেকে তদ্ভব হয়নি, কথাটা বোঝা গেছে? তৎসম থেকে তদ্ভব না, তৎসমের মাঝে কি অর্ধ তৎসম, তারপর তদ্ভব। কিন্তু 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 কি কিন্তু হচ্ছে, তাহলে সেগুলোর অর্ধ তৎসমের প্রয়োজন নেই, সেগুলি ডাইরেক্ট তৎসম তদ্ভব। আর যেগুলির তদ্ভব রূপ আমরা তৈরি করিনি, তদ্ভব রূপ তৈরি করিনি, সেগুলোকে আমরা কি করব, সেগুলি আমাদের অর্ধ তৎসম করতে হবে। আমি আমার তাহলে অর্ধ তৎসম যখন পড়বেন আপনি, আপনার যেই বই থাক, ওরাকল থাক, প্রফেসর থাক, আপনার সৌমিত্র স্যারের বই থাক, আপনার যাই থাক না কোনো ব্যাকরণ যেটা থেকে দেখবেন, যত বই আপনি পড়বেন অর্ধ তৎসম শব্দের উদাহরণের সংখ্যা খুব কম, 10-12-20টা। ওই শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, কিংবা যে গৃহিণী, দেখেন গৃহিণী তৎসম শব্দ, গৃহিণী কোন শব্দ? তৎসম। কেন? এই যে দেখেন ঋকার, এই যে দেখেন মূর্ধন্য, এই যে দেখেন দীর্ঘ, কাজ এটা যে তৎসম, এর কোনো মানে চিনতে কোনো সমস্যা নেই। কিন্তু গৃহিণী থেকে তৎসম যেহেতু বলা যাবে না, আমাদের পূর্বপুরুষ এটাকে বানানো কি, গৃহ থেকে আমাদের পূর্বপুরুষ বানানো গিন্নি, আমরা কিন্তু না, কারণ আমাদের ওই পদ্মারা গৃহিণীকে বানিয়েছে কি গিন্নি, আমরা এটাকে পরে বানিয়েছি কি গিনি না গুণা না গুণ। তাহলে আমরা এইটাকে পরবর্তীতে কোনো রূপ দিইনি, মানে অর্ধ তৎসমের পরে আর কোনো তদ্ভব রূপ কি নাই। তাহলে যেই অর্ধ তৎসমের পরে আর তদ্ভব রূপ হয়নি, তাহলে পরীক্ষায়, জবের পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে, যে কোনো পরীক্ষায় অর্ধ তৎসম কোনগুলি আসবে? যাদের তদ্ভব রূপ তৈরি হয়েছে সেগুলি না, কোনগুলি? যাদের তদ্ভব রূপ তৈরি হয়নি। অর্ধ তৎসমটাকে আমরা কি করেছি, মেনে নিয়েছি, সেটাকে রূপান্তর করে তদ্ভব রূপ করিনি। ক্লিয়ার? ওকে, এরকম শব্দ আমি আরেকটু একটু লিখে দিই। তাহলে এই যে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, গৃহ থেকে গিন্নি, স্পর্শ থেকে পরশ, মহার্ঘ থেকে মাগ্গি, মহার্ঘ থেকে মাগ্গি, কৃষ্ণ থেকে কৃষ্টা, কৃষ্ণা থেকে তেষ্টা, গৃহ থেকে গিন্নি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, স্পর্শ থেকে পরশ, মহার্ঘ থেকে মাগ্গি, কৃষ্ণ থেকে কৃষ্টা, কৃষ্ণা থেকে তেষ্টা, মহোৎসব থেকে মোৎসব, মহোৎসব থেকে কি মোৎসব। তো এই শব্দগুলি দেখবেন পরীক্ষায় নানান ভাবে কি আসবে, অর্থাৎ এদের পরবর্তী রূপ আর তৈরি হয়নি, তদ্ভব রূপ তৈরি হয়নি। তদ্ভব রূপ যদি তৈরি হতো তাহলে এই অর্ধ তৎসমগুলির প্রয়োজন হতো না। ক্লিয়ার? আচ্ছা, কি কথা বারবার দরকার নেই। তাহলে দেখবেন এই শব্দগুলি পরীক্ষায় বারবার আসবে। অর্ধ তৎসম মিলে দেখবেন, আপনি যদি বিগত 20 বছরের বিসিএস এর কোশ্চেন পড়েন, অ্যাডমিশন পড়েন, প্রাইমারি পড়েন, তাহলে দেখবেন, হ্যাঁ, আহমদ জাফর আরবি শব্দ লিখেছে ক্ষুধা থেকে খিদে, ঠিক বলেছেন, ক্ষুধা থেকে খিদে। আরো হয়তো দু একটা আছে, বৈষ্ণব থেকে বৈষ্ণব, হ্যাঁ ঠিকই বলেছেন, বৈষ্ণব থেকে, হ্যাঁ থ্যাংক ইউ, বৈষ্ণব থেকে কি বৈষ্ণব। এরকম আরো হয়তো কিছু একটা পাবেন, তো পেলে আপনি তালিকার সাথে যুক্ত করবেন, করে পড়বেন, খুব বেশি না। আমি যেটা বুঝলাম যে শত শত নাই, বুঝতে পেরেছেন? তার মানে কেন শত শত নাই? শত শত হাজার হাজার ছিল, কিন্তু তাদের তো তদ্ভব রূপ তৈরি হয়েছে। তদ্ভব রূপ যখনই তৈরি হয়ে গেছে তখন অর্ধ তৎসমের আর কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে গেছে। যেই অর্ধ তৎসম গুলি তদ্ভব রূপ আমরা করিনি, ওটাই মেনে নিয়েছি, সেই অর্ধ তৎসম রূপটি আমাদের জন্য জরুরি। এবার লেখেন তদ্ভব। দেখেন, তদ্ভব শব্দগুলিকে বলা হয় আধুনিক বাংলা বা খাঁটি বাংলা। তদ্ভব শব্দগুলিকে বলা হয় কি আধুনিক বাংলা বা খাঁটি বাংলা। লিখবেন কথাটি, যে আর্য বা সংস্কৃত ভাষা থেকে নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে, লিখে নিন কথাটি, আর্য বা সংস্কৃত শব্দ থেকে, আর্য বা সংস্কৃত শব্দ থেকে নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে,
নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে যে সকল শব্দ আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে, আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। আর্য বা সংস্কৃত শব্দ থেকে নানাবিধ পরিবর্তনের মধ্যে দিয়ে যে সকল শব্দ আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে তাদের তদ্ভব শব্দ বলে। এখন এই তদ্ভব শব্দের উদাহরণ এক দুইটা না, এক দুইশো না, হাজার হাজারও না, লক্ষ লক্ষ, কোটি কোটি। তো কিছু কিছু জিনিস বই পুস্তকে দেওয়া আছে, একটু দেখবেন সকল বই এরকম একটা তালিকা দেওয়া আছে, তৎসম তদ্ভব, তৎসম তদ্ভব, তৎসম তদ্ভব। দেখবেন যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন লেখা আছে রাত্রি, সেখান থেকে রাত, এটা তৎসম আর এটা কি তদ্ভব। পরিবর্তিত রূপ হচ্ছে তদ্ভব। সরাসরি কি রাত্রি থেকে রাত হয়েছে? না, নিশ্চয় রাত্রি, রাতের পূর্বে আরো আছে, রাত্রি থেকে রাত্রি, তারপর রাত। কিন্তু ওই যে বললাম, যেহেতু তদ্ভব হয়ে গেছে, অর্থ তৎসমের আর দরকার নেই, বাদ আমরা ডাইরেক্ট পড়ব রাত্রি থেকে রাত। পদ্ম থেকে কি আজ, বুঝতে পারলেন? বৎসর থেকে কি বছর, মৎস্য থেকে কি মাছ, দন্ত থেকে কি দাঁত, বুঝতে পারেন নাই? হংস থেকে কি হাঁস, বংশ থেকে কি বাঁশ, অস্থি থেকে কি আঠি, পদ থেকে পা, গাত্র থেকে গা, পত্র থেকে কি পাতা। এরকম করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তৎসম রূপ থেকে আমরা আরো নানাবিধ পরিবর্তনের মধ্যে দিয়ে কি করেছি, এই যে আধুনিক বাংলায় রূপান্তর করেছে, আধুনিক বাংলা স্থানে গিয়েছে, সেই শব্দগুলোর নাম হচ্ছে তদ্ভব। এখন এখান থেকে দুই ভাবে পরীক্ষায় প্রশ্ন হবে, শিক্ষার্থী বন্ধুরা একটু প্রশ্নের পদ্ধতিটা খেয়াল করবেন। হয়তো বলবে যে দন্ত কোন ভাষার শব্দ, তাহলে তৎসম। হয়তো বলতে পারে বংশ কোন ভাষার শব্দ, অস্থি কোন ভাষার শব্দ, গাত্র কোন, তাহলে তৎসম। আবার এমন আসতে পারে যে দাঁতের উৎস শব্দ কোনটি, দাঁতের উৎস শব্দটি দন্ত। আজ এর উৎপত্তি হয়েছে কোথা থেকে, উৎস শব্দ বা মূল শব্দ বলতে পদ্ম। রাত এর মূল বা উৎপত্তি কোনটি, রাত্রি। আঁঠি এর উৎপত্তি কোনটি, অস্থি। আচ্ছা, আঁঠি চন্দ্র কিন্তু মেবি নাই, জি। তাহলে আঁঠি একটা শব্দ, আঁঠি, এই আঁঠি থেকে কি, আঁঠি থেকে হয়েছে শব্দটি, আঁঠি শব্দটি এসেছে কোথা থেকে, অস্থি থেকে। বাঁশ এসেছে কোথা থেকে, বংশ থেকে। একইভাবে বাঁশি, বাঁশি কোথা থেকে এসেছে, বংশী থেকে, বংশী। কারণ সখিল ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার নাকের নল খুলা দিব তারই আয়না দে। এই যে বংশী থেকে হয়ে গেছে কি বাঁশি। গাত্র থেকে গা, পত্র থেকে পাতা, চক্ষু থেকে চোখ, চর্ম থেকে চামড়া, কুন্তল থেকে চুল। এইভাবে নানাবিধ ভাবে কি হয়েছে, প্রাচীন বা আর্য শব্দগুলি পরিবর্তিত হয়ে এই যে নতুন রূপটা পেয়েছে, সেই রূপটির নাম হচ্ছে তদ্ভব। তো তদ্ভব যে বললাম, বলে শেষ করতে পারবো না, জাস্ট আপনি বলবেন যে লেটেস্ট যে বাংলা শেষ যে রূপটি বাংলার, সেই রূপটি হচ্ছে কি তদ্ভব। আর বই পুস্তকগুলোতে দেখবেন একটা তালিকা আছে, এগুলো তালিকা আছে, পড়তে হবে, কারণ তৎসম থেকে তদ্ভব রূপটি জানতে হবে, কোনটি তৎসম কোনটি তদ্ভব। তো তৎসম তো চেহারা থেকে বুঝবেন, অনুসার আছে, খণ্ডতা আছে, জফলা আছে, তাই না, এরকম শব্দ। আর তদ্ভব রূপটাকে একটু পড়ে মনে রাখতে হবে। জি, ওই যে বললাম, পরের যে শেষ যে রূপটা, শব্দের যে ক্রমধারা, যে শেষ রূপটা, সেটা হচ্ছে তদ্ভব। তো একটা জিনিসে আপনার একটু কঠিন হবে, সেটা হলো তদ্ভব, কারণ এর কোনো চেনার উপায় নেই, সংখ্যা অনেক। তাহলে তদ্ভব রূপটি একটুখানি খুব কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, করতে হবে।
দেশি শব্দ সহজ এই জন্যই, আর চেনার যদিও ওরকম কোনো উপায় নেই, কিন্তু যেহেতু সংখ্যাটা অল্প, গতদিন আমি বলেছি মনে আছে কি দেশি কোনগুলা? দেশি হলো সেইগুলি, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ওই যে আমাদের পূর্বপুরুষ, আমাদের পদ্দাদা, আমাদের শ্রদ্ধাদারা, তাই না? তারা যে শব্দগুলোকে কি বাদ দিয়েছিল, ভাষাটাকে বাদ দিয়ে আর্য বা তৎসম শব্দকে গ্রহণ করেছিল। তো আমাদের পূর্বপুরুষদের যে প্রাচীন ভারতীয় ভাষা, ভালো করে শোনেন, আমাদের পূর্বপুরুষদের যে প্রাচীন ভারতীয় ভাষা, প্রাচীন ভারতীয়, সেই প্রাচীন ভারতীয় ভাষাটাই মূলত কি, সেই শব্দগুলি মূলত দেশি, যেগুলো আমাদের পূর্বপুরুষরা বাদ দিয়ে দিয়েছিল ভগবানের ভাষাকে আপন করতে গিয়ে, তাই না? ফলে ওই ভাষার শব্দগুলি হারিয়ে গেল, হারিয়ে গেলেও 2, 4, 5, 10টি 15, 20টি কি থেকে গেল, যেগুলো থেকে গেল সেগুলোর নাম দেশি। এই শব্দের সংখ্যা হলো শত শত নাই, হাজার হাজার নাই, লক্ষ লক্ষ তো নাই, 10, 20, 15, 30টা। হ্যাঁ, তাহলে কি কি সেগুলো সকল বইয়ে আছে, তবু আমি কিছু নমুনা আকারে লিখে দিচ্ছি। যেমন কি ওই যে কুলা, তারপর কি সুলা, তারপর ডাব, ডাগর, ডিঙ্গি, ঝোল, ঝাঁটা, কুলা, চুলা, ডাব, ডাগর, ডিঙ্গি, ঢেকি, গঞ্জ, টুকুর, টুরি, পেট, সোঙ্গা, সোঙ্গা, টুকুর, কুলা, চুলা, ডাব, ডাকর, ডিঙ্গি, ঝোল, ঝাঁটা, ঢেকি, গঞ্জ, টুকুর, টুরি, পেট, চোঙ্গা। অনার্যদের ভাষা, জ্ঞান আপনারা ঠিকই বলেছেন। অর্থাৎ ওই যে পূর্বপুরুষ, আমরা তো আসলে অনার্যই ছিলাম, তো অনার্যদের ভাষা কি করলো, অনার্যরা আর্য ভাষা গ্রহণ করে অনার্য ভাষাকে পরিত্যাগ করলো। তো পরিত্যাগ করলেও কিছু কিছু শব্দ থেকে গেল, যতই পরিত্যাগ করি তো কিছু কিছু জিনিস কি থেকে গেল, ঠিক আছে? যে কয়েকটি শব্দ থেকে গেল কিছু কিছু, সেই শব্দগুলি মূলত দেশি শব্দ হিসেবে এখন আমাদের ভাষার মধ্যে কি টিকে আছে, ঠিক আছে? এরকম তালিকা বললাম যে আমি কিন্তু সব মুখস্থ করে রাখিনি, আমি একটা নমুনা বললাম, এর বাইরে হয়তো আরো 2, 4, 5টি খুঁজে পাবেন, তো পেলে এর সাথে লাগিয়ে নেবেন, নিয়ে পরীক্ষা করতে হবে। ক্লিয়ার? স্যার এগুলোই কিনা, না এগুলো এর বাইরে আরো 2, 4, 5টি, কিন্তু সেটা 50টি না 500টি না, বুঝে গেছে? হয়তো এর বাইরে আরো 2, 4, 5, 6টি 7টি শব্দ হয়তো বা বুঝতে পারেন, যে যে যা পাবেন এর বাইরে যেটি পাবেন এই তালিকার সাথে লাগিয়ে সেটা পড়ে নেবেন, যেগুলো দেশি। তাহলে দেশিটাকে তালিকা দিয়ে পড়ে নিলেন, কি অর্ধ তৎসম আপনি অল্প কয়েকটি শব্দ পড়ে নিলেন, তৎসমটা আপনি কৌশল দিয়ে চিনে নিলেন, শুধু তদ্ভবটাকে আপনাকে একটু কষ্ট করে পড়তে হবে। তৎসম আপনাকে কষ্ট করে পড়তে হবে না, আমি কৌশল দিয়েছি। দেশি শব্দ অল্প কয়েকটা পড়তে কোনো কষ্ট নেই, পড়ে নেবেন। অর্ধ তৎসম অল্প কয়েকটি শব্দ পড়ে নেবেন, শুধু তদ্ভব শব্দগুলোকে একটুখানি আপনাকে কষ্ট করে বললাম। সে বইয়ের তালিকা এরকম দেওয়া আছে, আমি যখন দেখলাম তখন হস্ত হাত, মস্তক মাথা, হস্তি হাতি, রাত্রি, এরকম প্রত্যেকটা বই দেখবেন, চ্যাপ্টারে গিয়ে দেখবেন তালিকা আছে, একটু সম্ভব দেখি। আমি এবার চলে যাব, কে থাকলো আরেকটা কি বিদেশি, সবচেয়ে অতি অতি গুরুত্বপূর্ণ যে শব্দ, কি বাংলাদেশের সকল পরীক্ষার জন্য শব্দ প্রকরণ চ্যাপ্টারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এমন কোনো বিসিএস বা এমন কোনো পরীক্ষা নাই, অ্যাডমিশন নাই, কোনো প্রাইমারি নাই যেখানে বিদেশি শব্দ থেকে পরীক্ষার প্রশ্ন আসেনি, এমন হবে না, হওয়ার কোনো সুযোগই নাই। বাংলাদেশে যত রকম পরীক্ষা হয়েছে সব জায়গায় বিদেশি শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন হয়েছে, বুঝতে পারলেন? অতি গুরুত্বপূর্ণ এই বিদেশি ভাষার শব্দগুলি আমাদেরকে পড়ে মনে রাখতে হবে। বিদেশি শব্দগুলোর মধ্যে আবার কিছু ভাষার শব্দ আছে প্রচুর পরিমাণে, প্রচুর, অনেক বেশি। কেন যে আমি গতদিন বলেছি যে যারা আমাদের যত বেশি দিন আমাদেরকে শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি করেছে, তাদের ভাষার শব্দ বেশি। আর যারা একটু কম চান্স পেয়েছে তাদের ভাষার শব্দ হচ্ছে কম। তো বেশি বেশি আমাদের নিয়েছে বেশি, দিয়েছেও বেশি। কারা তারা? তারা একটি হলো ইংরেজ, একটি হলো পর্তুগিজ, একটি হলো তুর্কি,
একটা হলো ফার্সি, একটা হলো আরবি। এই শব্দগুলি বাংলা ভাষায় খুব বহুল পরিমাণে। জি, ভগবানের ভাষা পূর্বের ভাষা। থ্যাংক ইউ মনিরুল। ভগবানের ভাষা পূর্বের ভাষা, ঠিকই বলছেন। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের অনেক ভাষা, পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী ভারতবর্ষে এসছে। পৃথিবীতে যত জাতিগোষ্ঠী সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে, তারা সবাই ভারতবর্ষে এসছে। এসে আমাদের কি করেছে? সব কিছু নিয়ে চলে গেছে, দিয়ে আমাদের নিঃস্ব করে ফেলে রেখে গেছে। শুধু দিয়ে গেছে কি? দিয়ে গেছে এই যে ভাষা। আর আরো দু একটা জিনিস, তো সেটা গতদিন বলেছে, আর বলবো না। এদের মধ্যে বেশি বেশি দিয়েছে কারা? বেশি বেশি ইংরেজরা 200 বছর আমাদের শাসন শোষণ করেছে। 200 বছর আমাদের কি করেছে? 200 বছর আমাদের শাসন শোষণ নিপীড়ন করেছে, নির্যাতন করেছে আমাদের শাসক হয়ে। তাহলে এতে প্রচুর শব্দ বাংলা ভাষায় আছে। পর্তুগিজরা আমাদেরকে শাসন শোষণ করেনি, পর্তুগিজরা আমাদের শাসন শোষণ করেনি, কিন্তু কি করেছে? এদেশের ধর্ম প্রচার করেছে, এদেশের সাধারণ মানুষের সাথে কি মিশেছে। এইভাবে সাধারণ মানুষের সাথে পর্তুগিজরা দুটি কাজ করেছে শিক্ষার্থী বন্ধুরা। একটা হচ্ছে তারা ব্যবসা করেছে, পাশাপাশি তারা কি করেছে? তারা আবার ধর্ম প্রচার, খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। এই আমাদের ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম প্রচারের দায়িত্ব ছিল কারা? এই পর্তুগিজরা মূলত। বুঝতে পারলেন? এখন আমাদের দেশে কিছু মিশন আছে, দেখবেন মিশন বা মিশনারি। এই মিশনারি গুলো ছিল মূলত কি? ওই পর্তুগিজ পাদ্রীদের কি আবাসস্থল আর কি, বা থাকার জায়গা। তো যেহেতু তারা ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচার করেছে, ফলে ধর্ম প্রচার করতে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে অনেক বেশি মিশেছে, ফলে তাদের বিপুল পরিমাণ শব্দ কি এই বাংলা ভাষায়। তুর্কি, বখতিয়ার খিলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, আপনারা জানেন যে প্রথম মুসলিম শাসক এই আমাদের গৌড় অঞ্চল আক্রমণ করেছিলেন, এবং তিনি দীর্ঘ 150 বছর এই খিলজি শাসন আমল এখানে চালু ছিল। ফলে এই দীর্ঘ 150 বছর যতদিন খিলজি শাসন চালু ছিল, ওদের রাজভাষা ছিল কি? তুর্কি। ফলে বেশ কিছু তুর্কি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। আর ফার্সি তো এত বহুল পরিমাণে, বাংলা ভাষার সবচেয়ে কোন ভাষা বিদেশি কোন বিদেশি শব্দ বেশি আছে? তার উত্তর হচ্ছে কি? ফার্সি। বাংলা ভাষায় কোন বিদেশি শব্দের পরিমাণ সবচেয়ে বেশি? এর উত্তর কি দিবেন? ফার্সি। বুঝতে পারলেন? মোগলরা দীর্ঘ 400 বছর শাসন করেছে। মোগলরা দীর্ঘ কি 400 বছর ধরে শাসন করেছে। মোগলদের রাজভাষা ছিল কি? ফার্সি। কাজে বিপুল পরিমাণে ফার্সি শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, এবং ফার্সির মধ্য দিয়ে আরবি, ফার্সির মধ্য দিয়ে কি? আরবি। এবং ফার্সির মধ্য দিয়ে বলেই শুধু নয়, যেহেতু আমরা পরবর্তীতে মুসলমান হয়েছি এই অঞ্চলের মানুষ, তো এই মুসলমান বা মুসলিম ধর্মের কারণেও কি আমরা এই আরবি এবং ফার্সি শব্দগুলো বহুল পরিমাণে আমাদের ভাষায় ঢুকে গেছে। ঠিক আছে, বহুল পরিমাণে। আর এর বাইরে কিছু আছে যেগুলো অল্প করে, অল্প অল্প, যেমন ধরেন চকলেট, একটি শব্দ এসছে একটা ভাষা, কি? মেক্সিকান শব্দ চকলেট, মেক্সিকান। তো মেক্সিকান ভাষায় শব্দ কি একটাই? চকলেট। শিক্ষার্থী বন্ধুরা ভুল বুঝবেন না, মেক্সিকান ভাষায় কিন্তু শত শত না কোটি কোটি শব্দ মেক্সিকান ভাষা। তা আমি কি মেক্সিকান ভাষার কোটি কোটি শব্দ পড়বো? মেক্সিকান ভাষার শব্দ পড়া তো আমার কাম না। তাহলে কেন চকলেট পড়ছি? তো মেক্সিকান ভাষার এই কোটি কোটি শব্দের মধ্যে এই শব্দটি আমাদের বাংলা ভাষায় কি স্থান লাভ করেছে। বুঝতে পারলেন? তার মানে বিদেশি ভাষার যেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় কি স্থান লাভ করেছে, বাংলার শব্দে আত্মীকৃত হয়েছে, আত্মীকৃত, সেই শব্দগুলি মূলত আমরা পড়ব। তাহলে চকলেট কোন ভাষার শব্দ? মেক্সিকান। মেক্সিকান শব্দ কোনটি? চকলেট। আচ্ছা দেখেন, এরপরে কি একটি হচ্ছে ধরেন ওই যে আমরা হরতাল, আমাদের দেশে খুব
দামি এবং প্রচলিত একটি শব্দ ছিল, টার্ম ছিল হরতাল। হরতাল কোন দেশের শব্দ? হরতাল কি? গুজরাটি শব্দ, গুজরাট, গুজরাট প্রদেশ, গুজরাটি। হরতাল এবং আরেকটা কি? খদ্দর। এই দুটি ছিল, খদ্দর এবং কি? হরতাল। এই দুটি শব্দ কি? গুজরাট। খদ্দর এবং হরতাল। তা আমি যেটা বলছিলাম যে এই শব্দগুলি আছে যে একটা দুটা করে, সেটা করতে তো কোনো সমস্যা নেই, তাই না? দু একটা করে আছে। তাহলে হরতাল কোন শব্দ? গুজরাটি। খদ্দর কোন শব্দ? গুজরাটি। আর নিচের কোনটি? রোহিঙ্গা শব্দ। নিচের কোনটি? রোহিঙ্গা শব্দ, তাই না? তো রোহিঙ্গা শব্দ কি? এই যে একটা লুঙ্গি, একটা হচ্ছে ফুঙ্গি। লুঙ্গি ফুঙ্গি রোহিঙ্গা শব্দ। তবে রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশ দখল করা শুরু করেছে, অচিরেই শুধু দুইটা না আরো 20-30টা শব্দ হয়তো আমাদের ভাষায় যুক্ত হয়ে যাবে। আপাতত দুইটি, লুঙ্গি আর ফুঙ্গি। কোন ভাষার শব্দ? রোহিঙ্গা শব্দ বা রাখাইন শব্দ বা মায়ানমার শব্দ বা বার্মা শব্দ। যার নাম মায়ানমার তারই নাম বর্মী শব্দ বা বার্মা শব্দ, তারই নাম কি? রাখাইন শব্দ, তারই নাম আরাকানি শব্দ, তারই নাম আপনি বলতে পারেন রোহিঙ্গা শব্দ। জি। জেব্রা, একটাই শব্দ, জেব্রা। আফ্রিকান, আফ্রিকান। আফ্রিকান ভাষায় শত শত শব্দ আছে, লাখ লাখ কোটি কোটি শব্দ আছে। একটি শব্দ জেব্রা, যেটা আমাদের বাংলা ভাষায় কি আত্মীকৃত হয়েছে বা ঢুকে গেছে। ঠিক আছে? ধরেন এই যে আমি পাঞ্জাবি পরে আছি, তাই না? মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আমার প্রিয় পোশাক পাঞ্জাবি, খুব পছন্দ করি। তো এই পাঞ্জাবি, পাঞ্জাবি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি নিজেই কি পাঞ্জাবি শব্দ, বুঝতে পারলেন? পাঞ্জাবি। একটি শব্দ হলো তারকা, একটি শব্দ হলো চাহিদা, আর একটি শব্দ হলো শিখ। পাঞ্জাবি পরা শিখ তারকাদের চাহিদা বেশি, এমন অনেকে গল্পে গল্পে এসে বলে যে পাঞ্জাবি পরা শিখ তারকাদের চাহিদা বেশি, মানে একটু সাজিয়ে এইভাবে অনেকে পড়ে যে পাঞ্জাবি পরা শিখ তারকাদের চাহিদা বেশি। হ্যাঁ, কি শব্দ এগুলি? এগুলি কি শব্দ? এগুলি পাঞ্জাবি শব্দ। তাহলে পাঞ্জাবি কি শব্দ? পাঞ্জাবি পাঞ্জাবি শব্দ। তারকা, চাহিদা, শিখ, এগুলো কি শব্দ? পাঞ্জাবি শব্দ। হ্যাঁ, চীনা শব্দ, চীনা। চীনা শব্দ কি? চা। বর্গী কারা? বর্গী পর্তুগিজ। শিক্ষার্থী বন্ধু একজন প্রশ্ন করে রেখেছেন অনেকক্ষণ ধরে, অস্থির হয়ে গেছেন। পর্তুগিজদেরকে বলা হয় বর্গী। ছেলে ঘুমালো, পাড়া এলো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে। বর্গী কারা? পর্তুগিজ দস্যুদেরকে বলা হয় বর্গী। পর্তুগিজ যারা জলদস্যু, এদেরকে বলা হয় বর্গী। চীনা শব্দ, চীনা। কি কি শব্দ? চীনা চ ছ দিয়ে। চীনা শব্দ কি? চ ছ দিয়ে, তাই না? চা, চিনি, লুচি, লিচু, ফুচকা, চাউমিন। চা, চিনি, লুচি, লিচু, ফুচকা, চাউমিন চীনা শব্দ, তাই না? মজা। চ ছ দিয়ে, চ ছ দিয়ে না, চ আছে আর কি। চা কোন ভাষার শব্দ? চিনি কোন ভাষার শব্দ? হ্যাঁ, লুচি, লিচু, ফুচকা, চাউমিন। চীনা। জাপানি। যদি জ জ দিয়ে হতো সব তাহলে ভালো হতো, এমন যদি হতো স দিয়ে চীনা, জ দিয়ে জাপানি, তাই না? মজা হতো না? জুয়েল কোন ভাষার শব্দ? জাপানি। মজা হতো, কিন্তু আসলে এমন মজা তো আপনাদেরকে দেওয়া হয়নি।
পড়াতে তো মজা নাই, জটিল আর কি। তো জাপানি শব্দ কি? নিশ্চয়ই এগুলো তালিকা দেওয়া আছে। রিক্সা, হারিকিরি, জুডো, রিক্সা, হারিকিরি, জুডো, ক্যারাতে, সম্পান, হাসনাহিনা, প্যাগোডা, সুনামি। মারাঠাদের বর্গী বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। মারাঠারা বর্গী, হ্যাঁ। পর্তুগিজ হলো হারমান। ঠিকই আছে। হ্যাঁ, আবু তালেব ঠিকই বলেছেন। থ্যাংক ইউ আবু তালেব। মারাঠাদেরকে বর্গী বলা হয়, মারাঠা দস্যু। ঠিকই, মারাঠা দস্যুরা বর্গী। থ্যাংক ইউ। আর পর্তুগিজ দস্যুদেরকে বলে তো হারমান। ঠিক আছে। রিক্সা, হারিকেন, জুডো, ক্যারাটে, সম্পান, হাসনাহিনা, প্যাগোডা এবং কি সুনামি। হ্যাঁ, ফিরিঙ্গি পর্তুগিজ। হ্যাঁ, ফিরিঙ্গি। হারমাদো মনে হয় বলা এলাকে ফিরিঙ্গি পর্তুগিজ। থ্যাংক ইউ। মারাঠার হলো বর্গী। ধন্যবাদ। তো জাপানি শব্দটিকে রিক্সা। এই যে আমাদের দেশে বহুল প্রচলিত রিক্সা, ঢাকাকে বলে রিক্সার শহর। ঢাকাকে কি বলা হয়? রিক্সার শহর। কিন্তু এই রিক্সা শব্দটি মূলত কোথাকার? জাপানি শব্দ। রিক্সা, হারিগিরি, জুডো, ক্যারাটে, সাম্পান, হাসনাহিনা, প্যাগোডা, সুনামি। জাপানি। তো এরকম হয়তো 2টা 5টা 7টা 10টা, তাই না, এরকম শব্দ আছে যেগুলি না সম্পান জাহিদুল ইয়ে করবেন, ওখানে নিচে নেমে গেছে, জাপানি দিবেন। সম্পান, প্যাগোডা, হাসনাহিন এগুলি আমার বইয়ে যেটা হয়েছে যে চীনের মধ্যে ঢুকে পড়েছে, জাপানের বর্ডার পাশে চীনে ঢুকে পড়েছে। ঠিক আছে, এগুলি জাপানে নিয়ে নেবেন। জাপান। একটি শব্দ লেখেন ফরাসি। গুরুত্বপূর্ণ একটি শব্দ কি? ফরাসি। ফরাসি, ফার্সি না কিন্তু কি ফরাসি। গত পরীক্ষায় অনেকেই কিন্তু বলেছেন স্যার ফার্সি আর ফরাসি খালি মিশে গেছে, কোনটা যে ফার্সি আর কোনটা যে ফরাসি, তাই না? তাহলে ঝামেলা হলো ফার্সি আর একটা ফরাসি, পার্থক্য কি দেখে নেন। একটা হলো ফার্সি আর একটা কি, এটার মূলত নাম ছিল পারসি। পারসি দেশটির নাম ছিল পারস্য। দেশটির নাম ছিল পারস্য, ভাষার নাম ছিল পারসি। পারস্যের ভাষা ছিল পারসি। এখন পারস্য হয়ে গেল ইরান, আর পারসি হয়ে গেছে কি ফার্সি। পারসি থেকে ফার্সি, পারসি থেকে কি ফার্সি। এই যে পারস্যের ভাষা ইরানের ভাষা, আর একটা কি ফরাসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ। ফ্রান্সের ভাষা ফরাসি, মনে থাকবে। ফ্রান্সের ভাষা কি ফরাসি, আর ইরানের ভাষা আরবির কাছাকাছি, আরবি ফার্সি। আরবি ফার্সি আর ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি। ভুলিয়ে ফেলবে না। গত পরীক্ষা অনেকে কমেন্টস করেছেন স্যার আমার খালি কি ফরাসি আর ফার্সির মধ্যে মিশে যাচ্ছে। মিশে যেতে দেওয়া যাবে না। মিশে গেলে আরো বিপদ, না জানলে বিপদ নাকি, মিশে গেলে বড় বিপদ। জি। তো আমরা এখন ফার্সি শব্দ না কিন্তু কি শব্দ লিখছি? ফরাসি শব্দ। ফরাসি। ফরাসি শব্দগুলো কি কি একটু দেখেন। কার্তুজ, কুপন, ডিপো। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিজা, আতাত। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিজা, আতাত। আতাত। আরেকটি আছে বলে দিলাম, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। সেমিজ, সেমিজ।
কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ভাই মঙ্গলরা পারস্যের ছিল কিনা আমার জানা নাই। আদি বংশ কোথা থেকে এসেছে, এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞানের ভাইয়াদেরকে করবেন। আমি যদি সাধারণ জ্ঞান একটু কম চর্চা করি তো ইতিহাস অত বেশি ভালো জানি না। একসময় জেনেছি বাট এখন আমার আর মাথায় নেই। সেনিজ, হ্যাঁ একজন দিয়েছে, গ্যারেজ ঠিকই বলেছে, বুঝতেছি। রেনেসা, কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিজা হাট, সেনিজ, গ্যারেজ, বলশেভিক, রেনেসা, ম্যাটিনি। থ্যাংক ইউ। এই শব্দগুলি মূলত এই ফরাসি শব্দ। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিজা, আতার, সেনিজ, গ্যারেজ, বলশেভিক একটা বিপ্লব, আপনারা জানেন যে একটা বিপ্লবের নাম কি বলশেভিক, রাশিয়ার একটা বিপ্লবের নাম বলশেভিক বিপ্লব। রেনেস এবং ম্যাটিনি এগুলো কোন ভাষার শব্দ? ফরাসি, ফরাসি শব্দ। দ্রুত লিখে নেন, আমরা মুছে দেব। এবার পর্তুগিজ শব্দ, কি শব্দ? পর্তুগিজ, পর্তুগিজ অতি গুরুত্বপূর্ণ। বিদেশি শব্দ তো বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিদেশি শব্দের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হচ্ছে পর্তুগিজ। ঠিক আছে, আচ্ছা। তো পর্তুগিজ শব্দগুলি ভালো করে শুনে নেবেন, লিখবেন না। আপনাদের এখন মেমোরি টেস্ট করব। হ্যাঁ, দেখো আমি দেখতে পাচ্ছি না বলে আমার সাথে কিন্তু কারচুপি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি বলবো আপনারা মুখে মুখে কি করবেন? শুনবেন। আমি গল্পের মতো করে বলবো, আপনারা মুখে মুখে শুনবেন, ঠিক আছে? দেখি তো শুনে শুনে কার মনে থাকে। একটা আজকে চ্যালেঞ্জ, দেখা যাক। আমি যদিও সামনে পাচ্ছি না আপনাদেরকে, তবু আমি বিশ্বাস করছি যে আপনারা লিখবেন না, কেউ শুনবেন আমার কথাগুলি। আমি একবার, দুইবার, তিনবার, পর্যন্ত 10 বার বলবো, ঠিক আছে? শুনে গল্পের মতো শুনে মনে রাখবেন, লিখে মুখস্থ করবেন না ঘষা মারা পদ্ধতিতে, ঠিক আছে? মনে হচ্ছে তো? ঘষা মারা পদ্ধতি বাদ, কি করতে হবে? আমি বলবো, আপনি শুনে নেবেন, দেখা যাক ব্রেনে ধরে কিনা। ঠিক। তো পর্তুগিজ একটা মেয়ের গল্প। পর্তুগিজ একটা কার গল্প? পর্তুগিজ একটা মেয়ের গল্প। একটা পর্তুগিজ মেয়ে আমাদের এই শহরে পড়াশোনা করতে এসছে, বুঝতে পারলেন? বাংলাদেশে আর কি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিদেশ থেকে কিন্তু আমাদের দেশে লেখাপড়া করতে আসে, কারণ আমাদের দেশে বিশেষ করে মেডিকেল গুলোতে, মেডিকেল স্টুডেন্ট নিশ্চয়ই 200 জন আছেন আমাদের কাছে। কি একটা 5% ফরেন কোটা বলে একটা কোটা আছে মেডিকেল গুলিতে, একটা 5% ফরেন কোটা আছে, বুঝতে পারলেন? যেখানে বাইরের, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার যে গরিব দেশগুলি, হ্যাঁ তাই না, একটা দেশের অলরেডি প্রধানমন্ত্রী আমাদের দেশের মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলের ছাত্র, তাই না? ভুটানের জানেন তো, ভুটানের যিনি প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমাদের মেডিকেল স্টুডেন্ট। তো জাস্ট ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের মেডিকেলে পড়ার জন্য কি পর্তুগিজ থেকে একটি মেয়ে আমাদের দেশে এসেছে, এবং যে সে মোটামুটি একটু ধনী, মোটামুটি ধনী লোকের মেয়ে। তো সে এসে কি করেছে, একটি ম্যাচে উঠেছে। কোথায় উঠেছে? একটি ম্যাচে উঠেছে, পর্তুগিজ পাদ্রির একটা ম্যাচ। যে পর্তুগিজ পাদ্রির নাম, একটা খ্রিস্টান পাদ্রির ম্যাচ। মেয়েটি এদেশে এসে একটা ম্যাচে উঠেছে। ম্যাচটা কার? একজন পাদ্রির। যেহেতু সে খ্রিস্টান মেয়েটি, পর্তুগিজ মেয়েটি, কাজে সে এদেশে বেছে বেছে একটা খ্রিস্টান পাদ্রির ম্যাচে উঠেছে। একটা সিঙ্গেল রুমে মেয়েটি থাকে, সিঙ্গেল রুমে থাকে। তো এখন মেয়েটি করেছে কি, সকালে উঠেছে, ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য তার বাথরুমে গেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, বাথরুমে গেছে, ব্রাশ করেছে, করে সে মুখ ধুয়ে বেসিন, মানে বাথরুমে গিয়ে বেসিনের কলটা ছেড়েছে, কিন্তু ঘুমের একটা তালের মধ্যে বেসিনের কল ছাড়বার দিয়ে সে কি করেছে,
ঝর্ণার কলটা ছেড়ে দিয়েছে, মানে বেসিন আর ঝর্ণার দুটো কল পাশাপাশি, সকালে ঘুমটা পর্যন্ত ছুটেনি, সে কল খুলতে গিয়ে কি ঝর্ণা খুলে দিয়েছে, ফলে ঝর্ণাটা এসে পড়ে কি ভিজে গেছে একটু। তো মেয়েটা তো বিপদে পড়ে গেছে যে আমি তো হাত মুখ ধুবো কিন্তু পানি পড়ে ভিজে গেলাম, কি করতে বলছে কি আর করা, গোসল তো করবোই পরে, তাই না, গোসলটা এখন করিয়ে নি। তো গোসল করবে, কিন্তু গোসল করার জন্য যেসব জিনিসপত্র লাগবে সে তো আনিনি, সে তো মুখ ধোয়ার জন্য এসেছে। তো মেসের করিডোরে দুই চারটা মেয়ে কি করছে, ঘোরাফেরা করছে। আরো দু একটা মেয়ে আছে না মেসে, তাদের একজনকে ডেকে বলছে এই মেয়েটি, কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। এই মেয়েটি মেসের অন্য আরেকটি মেয়েকে ডেকে কি বলছে যে আমার কামরার চাবি নাও, আমার কামরার কি চাবি নাও, নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। তো শুধু তোয়ালে সাবান বালতি দিলেই কি হবে? আচ্ছা, এখান থেকে গল্পটা শুরু, শোনেন। কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। তাহলে কামরা কোন ভাষার শব্দ, চাবি কোন ভাষার শব্দ, তোয়ালে সাবান বালতি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। কামরা চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। নাও দাও, ক্রিয়াপদগুলি বাদ। কেন ক্রিয়াপদগুলি বাদ? ক্রিয়াগুলি আমরা দিয়েছি গল্প সাজানোর জন্য। মেয়েটি তার আরেকটি মেসের আরেকটি মেয়েকে ডেকে কি বলছে, কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। এখন শুধু তোয়ালে সাবান বালতি দিলে কি হবে? আর কিছু লাগবে না? লাগবে, কি লাগবে? জামা টামা লাগবে। এবার মেয়েটি বলে দিল জামাটা কোথায় আছে, রুমে তো অনেক জামা আছে, কোন জামাটা দিবে? এবার মেয়েটি বলছে যে বারান্দার দিকের জানালার গোড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। ভালো করে শোনেন, বারান্দার দিকের যে জানালা, বারান্দার দিকের জানালা থেকে ইস্ত্রি করা কাতান কামিজ। তাহলে মেয়েটা একটা কামিজ চাইলো, কি চাইলো? কামিজ। কি কামিজ? কাতান কামিজ। কি করা? ইস্ত্রি করা। কোথায় আছে কাতান কামিজটা? বারান্দার দিকে জানালার গরাদ। গরাদ মানে গ্রিল, ইংরেজি গ্রিল, পর্তুগিজে গরাদ। জেলখানায় দেখবেন, জেলখানাকে বলে গরাদ বা গারদ। কেন? জেলখানার সামনে বড় বড় কি শিক দেওয়া থাকে, ওই শিক গুলিকে বলে গরাদ। আগের যুগে আমাদের গ্রামের বাড়িতে, অনেকের গ্রামের বাড়িতে থাকতে পারে, জানালা গুলো কি শিক দেওয়া থাকে লম্বা লম্বা, শিক গুলোকে বলে গরাদ। আগের যুগে জানালায় থাকতো। তো কি বলছে সে, মেয়েটি বলছে যে বারান্দার দিকের জানালার, বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। তাহলে বারান্দা, জানালা, গড়াত, ইস্ত্রি, কাতান, কামিজ কোন ভাষার শব্দ? পর্তুগিজ। দুটো বাক্যকে এবার একসাথে একটু বলি, দুটো বাক্যকে সিরিয়ালি বলি। প্রথম বাক্যটা কি? কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। তারপরে বাক্যটা কি? বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। ঠিক আছে, এই দুটো লাইন বুঝতে পারলেন? আচ্ছা, এখন মেয়েটা, যে মেয়েটাকে চাবি দিল, সেই মেয়েটা চাবি নিল, নিয়ে সে রুমে গেল, গিয়ে তোয়ালে সাবান বালতি নিল, বারান্দার দিকে জানালার কাছে গেল, ঘরের দিকে দেখে কাতান কামিজ আছে, সেটা নিল। কিন্তু নিয়ে দেখে যে কাতান কামিজে বোতামও নাই, ফিতাও নেই। কামিজটে বোতাম ফিতা কিচ্ছু নাই। তো মেয়েটা, যে মেয়েটা আনতে গেছে, সে খুব একটু বিভ্রান্ত হয়ে গেছে যে কামিজে বোতামও নাই, ফিতাও নেই, তো পরবে কি করে? মেয়েটা কি ভুল করেছে? ভুল করে বলেছে নাকি আমি ভুল নিচ্ছি, মানে এই জামা তো পরা যাবে না, বোতাম ফিতা কিছুই নাই, করে ফকফকা। তো মেয়েটা তখন এসে বলছে যে তুমি কি এই জামাটাই চেয়েছো? নিশ্চিত হওয়ার জন্য, এই জামাতে বোতাম ফিতা তো কিছুই নাই। তখন ওই যে মেয়েটি, পর্তুগিজ মেয়ে, সে বলছে যে বোতাম ফিতা না থাকলে সমস্যা নাই, বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। এই কামিজ পরে আমি ডেটিংও যাব না, কোচিংও যাব না, ভার্সিটিতেও যাব না, কি করবো? রুমে পরে থাকবো। কাজে বোতাম ফিতা না থাকলে কি করব? আলপিন দিয়ে আটকাবো। বোতাম ফিতা নাই তো কি সমস্যা, তাই না? রুমে পড়বো তো একটু আলপিন দিয়ে আটকে রাখবো, সেফটি দিয়ে আটকে রাখবো। তাহলে বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। তাহলে তিনটি বাক্য। গল্পে অনেক কথা বলেছি যেগুলি গল্পটাকে
মনে রাখার জন্য কিন্তু স্রেফ এখান থেকে আপনি 3টি বাক্য মনে রাখবেন। পর্তুগিজ শব্দ কি কি আরেকবার বলছি শুনেন। কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। এই কাতান কামিজে বোতাম ফিতা আছে কিছু? না, বোতাম ফিতা নাই। তো বোতাম ফিতা না থাকলে কোনো সমস্যা আছে? না, এটা তো স্টাইল, এটা তো ফ্যাশন, তাই না? বোতাম ফিতা না থাকলে কি করব? আলপিন দিয়ে আটকাবো, আলপিন দিয়ে আটকাবো। আর এই মেয়েটা থাকে যেন কোথায় মনে আছে? একটা পাদ্রির মেসে। কোথায় থাকে? একটা পাদ্রির মেসে। হ্যাঁ, তো পাদ্রি সকালবেলা উঠে নাস্তা করে। সকালে উঠে কি করে নাস্তা করে? কি কি দিয়ে নাস্তা করে? পাদ্রি নাস্তা করে আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি দিয়ে। কি কি দিয়ে? পাদ্রি গরিব না বড় লোক? গরিব না, 5 তলা মেসের যে মালিক সে বড় লোক। নাস্তা করে কি কি দিয়ে? আমার সাথে সাথে বলেন, ভয় পায় না, বলেন। আতা, আনারস, পেঁপে, পেয়ারা। আতা, আনারস, পেঁপে, পেয়ারা, 4টা ফল। আতা, আনারস, পেঁপে, পেয়ারা। তার সাথে কি? কাবাব, আচার, পাউরুটি। কাবাব, আচার, পাউরুটি। আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খায়। খেয়ে কি করে? গির্জায় যায়। পাদ্রী তো মসজিদে যাবে না মন্দিরে যাবে? গির্জায় যায়। সকালে নাস্তা করে কি দিয়ে? আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। পাদ্রী নাস্তা করে কোথায় যায়? গির্জায় যায়। গির্জায় গিয়ে কি করে? যিশুর ক্রুশ, চেনেন তো? ক্রুশ চেনেন? ক্রুশ দেখবেন খ্রিস্টান যে ওই যে বিয়েগুলো আছে, গির্জাগুলো, সেখানে একটা ক্রুশ চিহ্ন থাকে। ওই যিশুকে যেভাবে হত্যা করেছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করেও একটা প্রতীক ওরা ওখানে টাঙানো থাকে কাঠের। ওটাকে বলে, চিহ্নটাকে বলা হয় ক্রুশ। সেখানে সেই ক্রুশে কি করে ভক্তি জানে। তাহলে এই বাক্যটা যদি বলি যে পাদ্রী, ভালো করে শোনেন এই কথাটি একটা বাক্যে। পাদ্রী আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানে। একটা বাক্য। আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানে। আর এই মেসের নিচে একজন গরিব মিস্ত্রি কাজ করে। গরিব মিস্ত্রি। এই যে 5 তলা মেসটা পাত্রে, মেসের নিচে পাশে একজন কি গরিব মিস্ত্রি কাজ করে। তো মিস্ত্রি সকালে উঠে কি করে? মিস্ত্রি সাগু সালসা খায়। মিস্ত্রি কি করে? সাগু সালসা খায়। সাগু আর সালসা। সাগু আমরা ছোটবেলায় খেয়েছি, সাদা সাদা সাবুদানা বলা হয়। হ্যাঁ, রান্না করলে একটু মাড়ের মতন হয় আর কি, তেলবেলা। সাগু সালসা ভেষজ খাবার। হ্যাঁ, সাগু সালসা খেয়ে মাস্তুলে আলকাতরা লাগে। মাস্তুল জাহাজ বা নৌকার সামনের দিককে বলা হয় মাস্তুল। মিস্ত্রি গরিব মানুষ না, মিস্ত্রি মিস্ত্রি কি করে? কি কি খায়? সাগু সালসা খায়। মিস্ত্রি সাগু সালসা খেয়ে মাস্তুলে আলকাতরা লাগে। তারপর মিস্ত্রি কোন শব্দ? সাগু কোন শব্দ? সালসা কোন শব্দ? মাস্তুল কোন শব্দ? আলকাতরা কোন শব্দ? পর্তুগিজ। মিস্ত্রি সাগু সালসা খেয়ে মাস্তুলে আলকাতরা লাগে। আরেকজন হচ্ছে ফালতু লোক। কি লোক? ফালতু লোক। ফালতু লোক এই যে মেয়েদের ম্যাচ সালসা। জি, সালসা হলো এক ধরনের ভেষজ খাবার, গাছামো। ঠিক আছে? শালুক, শাপলা কিংবা অন্য কোনো লতা পাতা, কচু শাক, এগুলো লবণ দিয়ে সিদ্ধ করে খাবারকে বলা হয় সালসা। এখন ওই যারা ধরেন এই কবিরাজি টবিরাজি করে, এরা বিভিন্ন গাছের মধ্যে এক ধরনের কি
শরবতের মতো তৈরি করে, ওটাকে বলে সালসা। বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখবেন, হ্যাঁ, শক্তিবর্ধক ঔষধ। আপনি কি দুর্বলতায় ভুগছেন, আপনি কি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাহলে দেখবেন লেখা আছে এই শক্তিবর্ধক সালসা, ভেষজ খাবার আর কি। জি, হীরামন সালসা, হ্যাঁ, মন্ত্রৌষধি সালসা, হ্যাঁ, জি। তাহলে কি করছে, এই সালসা খায়। আচ্ছা, আমরা পরে চলে এসেছি ফালতু লোক। ওই যে মেয়েদের ম্যাচ, সেই মেয়েদের ম্যাচের আশেপাশে দেখবেন কি ফালতু লোক ঘোরাফেরা করে, তাই না? লেডিস হোস্টেলের আশপাশ দিয়ে দু একজন ফালতু লোক কি আজে বাজে লোক ঘোরাফেরা করে না? জি। তো সেই ফালতু লোক শুধু মেয়েদের মেসের চারপাশ দিয়ে ঘোরাফেরা করলেই তো হয় না, তার তো কাজও করতে হয়। কি কাজ করে ফালতু লোক? ফালতু লোক বোমা পিস্তল দিয়ে ইস্পাতের আলমারি ভেঙে, শোনেন আরেকটি বাক্য শেষ হয়ে যেতে হবে। ফালতু লোক বোমা পিস্তল দিয়ে ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুষ্ঠু, 5টা জিনিস আলমারির মধ্যে ছিল। ফালতু লোকটা আলমারি ভেঙেছে, মানে ডাকাতি করেছে। মোট কথা, ফালতু লোক কি করেছে? ডাকাতি করেছে। বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি, 5টা জিনিস। বলেন তো আমার সাথে কি কি জিনিস ছিল আলমারিতে? গামলা ছিল, বলেন, গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি। গামলা, গামলা তো বোঝেন, গামলা। বেহালা, বেহালা চেনেন, বাদ্যযন্ত্রটা। গামলা, বেহালা, কেদারা, কুশ, কুশ মানে কুষাণ, আর টুপি। তাহলে টুপি কোন শব্দ, গামলা কোন শব্দ, বেহালা কোন শব্দ, কেদারা কোন শব্দ, ফালতু কোন শব্দ, বোমা পিস্তল কোন শব্দ, আলমারি কোন শব্দ? অনেক সালের কোশ্চেনে দেখবেন আলমারি এসছে। আলমারি, আলমারি কোন ভাষার শব্দ? ঠিক আছে। তাহলে ফালতু লোক মানে খারাপ লোক। ফালতু লোক মানে কি? খারাপ লোক। খারাপ লোক। ফালতু লোক কি করছে? আলমারি ভেঙেছে। কি ভেঙেছে? আলমারি। কিসের আলমারি? ইস্পাতের। কোথায় ছিল এটা? গুদাম, গুদাম, গুদাম ঘরে। কি দিয়ে ভেঙেছে? হাত দিয়ে না বক্সিং দিয়ে না লাঠি দিয়ে? বোমা পিস্তল দিয়ে। কি দিয়ে? তাহলে ফালতু লোক বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে, ওই আলমারির মধ্যে কি কি ছিল? গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি। গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে তুলেছে। পাচার করে, তার মানে এগুলো সে ব্যবহার করবে না। এই যে একটা ফালতু লোক, ডাকাত, ছিনতাইকারী, জিনিসপত্র ছিনতাই করে কি ইউজ করার জন্য ঘরে রেখে দেয়, এগুলো নিয়ে কি করে? কি নিলামে বেচে দেয়। বেচে দিয়ে গাঞ্জা মাঞ্জা, পুরিয়া টুরিয়া, ডাল মেলা, বাবা ট্যাবলেট ফ্যাবলেট খায়। এই হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। শব্দ পর্তুগিজ। তাহলে পর্তুগিজ শব্দ আমাদের মনে রাখার জন্য 4টি কিওয়ার্ড মনে রাখতে হবে। 4টা কিওয়ার্ড। কিওয়ার্ড 4টা কি কি? একটা হলো ওই যে পর্তুগিজ মেয়ে, তারপরে একজন হচ্ছে কি পাদ্রী, একজন হচ্ছে মিস্ত্রি, আর একজন হচ্ছে ফালতু লোক। এই 4টি কিওয়ার্ড। হ্যাঁ, নুরুল আমিন রুবেল বাবা, ওই আলমারির মধ্যে যে গামলা টামলা ছিল তা কেমনে জানবে? ভেবেছিল অনেক কিছু আছে, ভেঙে দেখে যে সব গামলা ফামলা, তো কি করবে বলো? ও তো গামলা নেওয়ার জন্য ভাঙেনি, ভেবেছিল যে আলমারির মধ্যে সোনা দানা টাকা পয়সা থাকবে, কিন্তু সেগুলো তো নাই। তো এখন যা পেয়েছে, কষ্ট করেছে তো ভেঙেছে, যা পেয়েছে তাই নিয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 4টা কিওয়ার্ড, মেয়ে, পাদ্রী। আচ্ছা, আমি আরেকবার বলছি, শোনেন। সাজ্জাদ ইবনে সাইদ, আমার কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শোনেন, তাই না?
মেয়েটা কি করছে? আচ্ছা, মেয়েটা তার রুমমেটকে ডেকে কি বললো? কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান বালতি। লিখে নেন ভাই, লিখতে চাইলে দ্রুত। হ্যাঁ, আর পরে ভিডিও দেখে তো লিখে নিতে পারবেন। ভালো একটি পরামর্শ দিয়েছেন জিয়াউদ্দিন আল মামুন, থ্যাংক ইউ। অর্থাৎ আপনারা পরে করবেন কি, এটা একাধিকবার এখন যতটুকু পারেন লেখেন, পরে এটা আবার রিভিউ করে শুনে শুনে লিখে নেবেন। আমি একবার বলছি আর শুনে মনে রাখার চেষ্টা করেন যে কামরার চাবি নিয়ে নাও, তোয়ালে সাবান বালতি দাও। মনে থাকবে না? কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। বারান্দার দিকে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। আব্দুল কাদের, ক্লাসগুলো সিরিয়ালি পাচ্ছি না। সিরিয়ালি পাবেন, ওখানে 1 2 3 করে করা আছে তো ভাই। 0 থেকে শুরু করে 1 2 3 4 এরকম করে সিরিয়াল করে 15 পর্যন্ত করেছি। একটু দেখবেন, কষ্ট করে খুঁজবেন, পাবেন। কেন পাবেন না বলেন? সময় পেলে আপনি কেন পাবেন না? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আছে কি আমাদের? জি আছে, হয়তো আপনি খুঁজতে পারছেন না। প্রত্যেকটি ক্লাসের উপরে কি সিরিয়াল নম্বর দিয়ে, টপিক দিয়ে আমি দিয়েছি। প্রথম দিকে দিয়েছিলাম না, পরে এগুলো দিয়েছি। জি আচ্ছা, তাহলে কামরার চাবি নাও, তোয়ালে সাবান বালতি দাও। ক্লিয়ার? বারান্দার দিকে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাও। ঠিক আছে? আর কে ওই যে পাদ্রি কি করছে? আতা আনারস পেঁপে পেয়ারা কাবা বাসার পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। যিশুর ক্রুশে ভক্তি জানায়। আর ওই গরিব কি করে? মিস্ত্রি কি করে? মিস্ত্রি সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। আর ফালতু লোকটা কি করে? বোমা পিস্তল দিয়ে ইস্পাতের আলমারি ভেঙে গামলা বেহালা কেদারা কুশ টুপি পাচার করে নিল। আচ্ছা, এইভাবে গল্পের মতো মুখস্থ করলে 2টা লাভ হবে শিক্ষার্থী বন্ধু, দুটো ডাবল বেনিফিট। ডাবল বেনিফিটটা কি? এটা কিন্তু মেমোরাইজ করতে হবে আপনাকে গল্পটাকে, কিন্তু বেনিফিট কি? আপনি এমনি এলোমেলো করে যদি মেমোরাইজ করেন, এলোমেলো করে, সেখানে মেমোরাইজ করতে হবে, কিন্তু 2-4টি শব্দ কি হবে? হারিয়ে যাবে। এলোমেলো করে মুখস্থ করলে 2টি শব্দ ভিতর থেকে হারিয়ে যাবে, আপনি পরে খুঁজে পাবেন না। আর এই গল্পের মতো মালা গেঁথে যদি মুখস্থ করেন, তাহলে শব্দ আর হারাবে না। একটি শব্দ পরীক্ষা আসবে, একটি শব্দ, আর আপনার পর্তুগিজ ভাষায় যত শব্দ আছে সব মনে পড়ে যাবে। কেমনে জানেন? যখনই আসবে তোয়ালে, তোয়ালে যখনই আসবে আপনার শুধু তোয়ালে মনে পড়বে না। সাবান যখন আসবে শুধু আপনার সাবান মনে পড়বে না ভাই। ওই যে মেয়েটি যে গোসল করতে চেয়েছিল, মেয়েটির পুরা গোসলের যে সরঞ্জাম, পুরা গোসলের দৃশ্যটি কিন্তু আপনার চোখে মনে ভেসে উঠবে। বুঝতে পারলেন? কামিজ যখন আসবে, চাবি যখন আসবে, চাবি আসবে শুধু চাবি, আসবে শুধু কামরা, কিন্তু আপনার পুরো দৃশ্যটা কি মানুষ পটে ভেসে উঠবে। আসবে শুধু পেয়াবরা, আসবে শুধু পেঁপে। তাহলে পেঁপে বা পেয়ারা এলে আপনি যে একটা বেদ্য পাদ্রি, বড় লোক পাদ্রি, এত কিছু খেয়েছিল গপ গপ করে, হ্যাঁ তাই না? খেয়ে আবার গির্জায় গেল গেছি, তাহলে শব্দ একটি আসবে, কিন্তু আপনার কি হবে? পাদ্রি যদি আসে তাহলে শুধু পাদ্রি না, পাদ্রি আরো কি কি করেছিল সব মনে পড়বে। এটাকে আমরা বলি শব্দের মালা গাঁথা। একটি শব্দ যখনই আপনি পাবেন, ওই শব্দটার মধ্য দিয়ে আপনার ওই সকল শব্দ কি আপনার মাথায় চলে আসবে। মিস্ত্রি সাগু সালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। মিস্ত্রি সাগু সালসা খেয়ে, মিস্ত্রি সাগু সালসা খেয়ে মাস্তুল, সাগু সালসা খেয়ে মাস্তুল আলকাতরা লাগায়। আর ফালতু লোক কি করে? বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা বেহালা কেদারা কুশ টুপি পাচার করে নিলাম। আর আমি কিন্তু বলেছি আগে, আমি আপনাদের লিখে দিয়েছি। অনেকে পিডিএফ চাচ্ছেন, অনেকে হ্যান্ড নোট চাচ্ছেন। আমি তো আপনাদের হ্যান্ড নোট দিয়ে দিয়েছি ভাই, অনেকে নিয়ম নিয়েছেন, খুঁজবেন। আমার যে হ্যান্ড নোট বাংলা কো, সেটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে না?
জি, আপনারা যাকে ফোন দিয়েছেন, জি, যারা বই পেয়েছেন বাংলা কোষে গল্পগুলি এইভাবে লিখে দেওয়া আছে, গল্পগুলি তারা লেখার দরকার নেই, যাদের নাই, যারা নেননি তারা একটু কষ্ট করে লিখে নেন, বা পরে আবার দেখে দেখে লিখবেন। বুঝতে পেরেছেন? আমি যাদের বাংলা কোষ বইটি, আমার বইটিতে এইভাবে আমি গল্পের আকারে লিখে দিয়েছি। তো যারা বইটা পেয়ে গেছেন ইতিমধ্যে, তারা কষ্ট করে একটু শোনেন, আর রুমে গিয়ে বই খুলে দেখে পড়ে মুখস্থ করবেন, ঠিক আছে? আর যারা বই এখনো নেননি তারা অন্য বই দেখে পড়েন, অথবা আমার এই ক্লাসগুলি করে 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 লিখে নেবেন। একটা একটা করে লিখে দিতে গেলে তো পড়া শেষ হবে না। আচ্ছা, এবার লেখেন তুর্কি শব্দ। কি শব্দ? তুর্কি। তুর্কি বাবার গল্প। তুর্কি কার গল্প? বাবার। পর্তুগিজ ছিল মেয়ের গল্প, আর তুর্কি কি? বাবার গল্প। তাহলে বাবা কোন ভাষার শব্দ? মাস্তুলে। মাস্তুলে শারমিলি আক্তার মাস্তুলে আলকাতরা লাগায়। মাস্তুলে মিস্ত্রি সাগু শাল শেখে কি করে? মাস্তুলে আলকাতরা লাগায়। না মনিরুল, আমার বইটি লিখতে গেলে পাবেন না, আমি একটা নাম্বার দিয়েছি, দেখবেন দ্বিতীয় বা তৃতীয় লেকচারে একটা নাম্বার দিয়েছি, ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ওরা রাজশাহী থেকে কুরিয়ার করে পাঠাবে। জি, আচ্ছা। তো বাবা, আমি গল্পে যাই, ভালো করে শোনেন। হ্যাঁ, এই যে একজন লিখে দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুর্কি বাবার গল্প। তুর্কি কি? বাবার গল্প। এবার বাবা কি করছে? বাবা মায়ের সাথে ঝগড়া করেছে। ভালো করে শুনেন, পরে পাবেন, একটু শুনে নেন। বাবা মায়ের সাথে কি ঝগড়া করেছে? তো বাবা আর মা মাঝে মাঝে একটু একটু ঝগড়া করে, টুকটাক ঝগড়া তো হয়, তাই না? পরিবারে বাবা মা ভাই বোনের ঝগড়া হয়। তো ঝগড়া হয় আবার ভালো হয়ে যায়। আজকে ঝগড়াটা এমনই হয়েছে যে বাবা রাগ আর থামছে না। বাবা এমন খেপা খেপে গেছে, হাতের কাছে পেয়েছে চাকু আর কাশি। হাতের কাছে পেয়েছে কি? চকচকে চাকু আর কাশি। চকচকে চাকু আর কাশি। না, ভয় নেই, বাবার এত সাহস নাই যে মাকে মারবে, বাবা তোমাকে ভয় পায়। তো বাবা রেগে গিয়ে করেছে কি? চকমকে চাকু কাশি দিয়ে চিক গালিচা আলকাল্লা কেটে ফেলেছে। চিক 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 গালিচা আর আলখাল্লা। চিক গালিচা আলখাল্লা কেটে ফেলছে। চিক গালিচা আলখাল্লা। চিক চিক বোঝেন? জানালার পর্দা, দরজার পর্দাকে বলা হয় চিক। তুর্কি ভাষা শব্দ চিক। দুইটি উপন্যাসে আছে আগের যুগের মুসলিমদের লেখক, চিক সরিয়ে দাও, চিকটা সরিয়ে দাও। চিক মানে জানালার পর্দা। গালিচা নিশ্চয় বোঝেন? আলখাল্লা ঢিলে ঢালা পোশাক, নাইট ড্রেস আর কি, গাউন গাউন টাইপের। দেখবেন বড় লোকরা সিনেমায় দেখায়, কবির মিত্র টাইপের লোকজন, হ্যাঁ, দেখবেন যে এরকম করে ঢিলা ঢালা পোশাকের ফিতা দিয়ে বেঁধে রাখে, আলখাল্লা। তো কি করছে বাবা? আরেকবার বলছি, বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে, বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে চিক গালিচা আলখাল্লা কেটে ফেলছে। রেগে গিয়ে কেটে ফেলছে যে এই সংসার আমি কি রাখবোই না, এই সংসার আজকে কেটে কি করব? একবারে তুস তুস করে ফেলবো। হ্যাঁ, এই সংসার আজকে আর রাখবো না। বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে চিক গালিচা আলখাল্লা কেটে ফেলছে। এখন মা তো দেখলে তো মহাবিপদ, রাগারাগি করে তো পাগলা থেমে যায়। আজকে যে পাগলা আর থামছে না, রাগটা করে, বকাঝকা করে আবার কি থেমে যায়, কিন্তু এই পাগল থামছে না, আজকে খেপে গেছে। এবার মা খবর পাঠিয়েছে। খবরকে তুর্কিতে বলা হয় সওগাত। সওগাত আমরা যেটাকে খবর বলি, তুর্কি ভাষায় সওগাত পাঠিয়েছে। কার কাছে? তার এক ভাই ছিল দারোগা। মায়ের ভাই কি? দারোগা। দারোগা, দারোগার নাম কি? বকশি। মায়ের একটা ভাই ছিল দারোগা, বকশি থেকে খবর পাঠিয়েছে, সওগাত পাঠিয়েছে। কে? মা। যে ভাই তুই তাড়াতাড়ি আয়, তো দুলা ভাইকে আজকে আর কি থামানো যাচ্ছে না, তুই আয়। এই যে দারোগা বকশি, এই দারোগা বকশি ছিল একটু উজবুক। উজবুক মানে একটু বোকা শোকা। দারোগা বকশি যে ভাই মায়ের, সে একটু ছিল উজবুক টাইপের, বোকা শোকা টাইপের দারোগা। সে তখন একটা লাশের তদন্ত করছিল। লাশের কি তদন্ত করছিল? একজন খুন হয়েছে। কে খুন হয়েছে? বাবুর্চির চাকর। আপনারা যারা মেসে থাকেন বা হলে থাকেন, যে বাবুর্চি, তার আবার কিছু হেল্পার থাকে, তরকারি কুটে দেয়, মশলা বেটে দেয়। বাবুর্চির চাকর মার্ডার হয়েছে। তো বাবুর্চির চাকর খুন হয়েছে, সেটা তদন্ত করছে সেই দারোগা বকশি, সেই মায়ের ভাই।
এখন বোন খবর পাঠিয়েছে দ্রুত আসতে, বোন দ্রুত খবর পাঠিয়েছে আসতে, আবার লাশটা রেখে তো আসাও যাবে না, লাশের তদন্ত ফেলে কেমনে আসবে। তো যাই হোক তড়িঘড়ি করে তদন্তটা শেষ করলো, করে একটা মুসলেখা নিয়ে লিখে গেল। মুসলেখা, মুসলেখাটা কি? এই যে লাশটা যে সে তদন্ত শেষে আবার যাদের লাশ তাদের কাছে বুঝিয়ে দিল, এরকম একটা কি লিখিতকে বলা হয় মুসলেখা। এটা তার পরবর্তীতে কাজে লাগবে। সে তাড়াহুড়া করেছে, কাজে এটা যদি প্রশাসন জানে তাহলে বিপদ হবে। এই জন্য সে লিখে নিল যে আমি তদন্ত কাজ ঠিক মতো কি করেছি, শেষ করেছি, এবং লাশটা যাদের তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। রিপোর্ট লিখে নিতে হয়, যেখানে লাশের তদন্ত হয় তাদের কাছে লাশটা বুঝিয়ে দিয়ে লিখে নিতে হয়। লিখে নিল, নিয়ে চলে গেল কোথায়? বোনের বাড়ি। এত কথা তো আপনি মনে রাখবেন, আপনি গল্পটা মনে রাখবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে মূল কয়েকটি শব্দ। শব্দগুলো কি আবার শুনেন, এবার মনোযোগ দিয়ে শুনেন। সওগাত পেয়ে, কি পেয়ে? সওগাত। সওগাত মানে খবর। দারোগা বক্সিদার এমনি এমনি আসেনি, আসবে না। কি? সওগাত পেয়ে উর্দি পরা উজবুক দারোগা। উর্দি পরা, উর্দি, উর্দি মানে পুলিশের পোশাক, র্যাব, পুলিশ, আর্মি, সরকারি পোশাককে বলে উর্দি। আমরা বলতাম যে উর্দি পরা পাকিস্তানি হায়নারা, সরকারি ড্রেসকে বলা হয় উর্দি। বুঝতে পারলেন? তাহলে আমরা কলেজের শিক্ষক, আমাদের উর্দি নাই, কিন্তু আমি যদি পুলিশে চাকরি করতাম তাহলে আমার উর্দি থাকতো, র্যাবে চাকরি করতাম উর্দি, সরকারি ড্রেসকে বলে উর্দি। তো উর্দি পরা উজবুক দারোগা বকশি। সওগাত পেয়ে, কি পেয়ে? সওগাত পেয়ে উর্দি পরা উজবুক দারোগা বকশি বাবুর্চির নিকট থেকে, কার নিকট থেকে? বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে, একটা মুসলেকা লিখে নিল। কোন ভাষায়? উর্দু ভাষায়। কেন? ওই বেটা বাবুর্চি বাংলা বোঝে না, বাবুর্চি বিহারি বাবুর্চি এই উর্দু ভাষায় মুসলেকা লিখে দিয়েছে। তো দারোগার এত বুদ্ধি শুদ্ধি, মুজবুক দারোগা এত কিছু বোঝেন, উর্দু মুসলেকাই নিয়েছে। উর্দু মুসলেকাটা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। উর্দু মুসলেকা নিয়েছে কার কাছ থেকে? বাবুর্চির কাছ থেকে। বাবুর্চির কাছ থেকে, তার লাশের যে মালিক, বাবুর্চির কাছ থেকে, বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। কোথায় চলে যায়? বোনের কাছে। বোন যে সওগাত পাঠিয়েছে, খবর পাঠিয়েছে। সওগাত পেয়ে, আমি আরেকবার এই লাইনটা বলছি এক কথায়, এক বাক্যে। সওগাত পেয়ে, সওগাত পেয়ে উর্দি পরা উজবুক দারোগা বকশি, উর্দি পরা উজবুক দারোগা বকশি বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে, বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। লাশ কোন ভাষার শব্দ? লাশ আসবে, লাশ। চাকর, চাকু, কাশি, বাবা, চিক, গালিসা, আলখাল্লা, বাবুর্চি। উর্দু, যে উর্দু ভাষা আমাদের রাষ্ট্রভাষা হতে চেয়েছিল, রাষ্ট্রভাষা হতো আর কি, আমরা রক্ত না দিলে, সেই উর্দু ভাষার নামটাও কিন্তু তুর্কি ভাষা। তাহলে উর্দু কোন ভাষার শব্দ? উর্দি কোন ভাষার শব্দ? গালিসা কোন ভাষার শব্দ? লাশ কোন ভাষার শব্দ? চাকর কোন ভাষার শব্দ? চাকু কোন ভাষার শব্দ? দারোগা কোন ভাষার শব্দ? এগুলো সবই কি তুর্কি শব্দ। তাহলে আমি দুটো বাক্য আরেকবার বলি, দুটো বাক্য শোনেন। বাবা কি করলো? বাবা কি করলো? বাবা চকমকে চাকু কাছে দিয়ে, চকমকে চাকু কাছে দিয়ে চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলেছে। বাবা চকমকে চাকু কাছে দিয়ে চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলেছে। আর এই সওগাত পেয়ে, কি পেয়ে? এই সওগাত পেয়ে উর্দি পরা উজবুক দারোগা বকশি, এই সওগাতটা পেয়ে মানে খবরটা পেয়ে উর্দি পরা উজবুক দারোগা বকশি কি করলো? বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে, বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে গেল। এই গল্পের আরেকটি অংশ আছে, দ্বিতীয় প্যারা আর কি,
মোগল খান বাহাদুর কোতকাখা। মোগল খান বাহাদুর তার নাম কি? কোতকাখা। কোতকাখা আপনার ঈশা খার নাম শোনেননি? ঈশা খা, মুসা খা, ঠিক তেমনি আমাদের গল্পের মোগল খান বাহাদুরের নাম কি? কোতকাখা। তাহলে মোগল খান বাহাদুর কোতকাখা জি ইনশাআল্লাহ সেকেন্ড এপিসোড তুর্কি গল্পের প্রথম এপিসোডে বাবা, দ্বিতীয় এপিসোডে মোগল খান বাহাদুর কোতকাখা। ঠিক আছে? তো মোগল খান বাহাদুর কোতকাখা আপনারা জানেন হয়তো বা মোগল খান বাহাদুরদের সামনে বা রাজা বাদশাদের সামনে গেলে কি করতে হতো জানেন? কুর্নিশ করতে হতো, মাথা নামিয়ে, মাথা নিচু করে, সালাম আদাব নাকি, মাথা নিচু করে কুর্নিশ। রাজা বাদশাহ জমিদার ব্রাহ্মণ এই মোগল খান বাহাদুর কোতকাখার সামনে গেলে মাথা নিচু করে কুর্নিশ করতে, একটা নিয়ম আদব। কিন্তু একটা বেয়াদব কুলি করেছে কি যে এই কুর্নিশ করতে ভুলে গেছে। একটা বেয়াদব কুলি এই মোগল খান বাহাদুর কোতকাখার সামনে দিয়ে গেছে কিন্তু কুর্নিশ করতে ভুলে গেছে। তো কুর্নিশ করতে ভুলে গেলে খান বাহাদুর খুব মাইন্ড করেছে, ব্যাপক, খুব তার ইগোতে লেগেছে। কিন্তু খান বাহাদুরের সামান্য কুলিকে শাস্তি দিবে এটা তো হয় না, মানুষ খারাপ বলবে, সুস্থ মেরে হাত বন্ধ, কোথায় খান বাহাদুর কোথায় কুলি। তো কুলি কি করলো তাহলে? তখন সে কুলি কি করেছে, তাকে কুলিকে শাস্তি দিবে খান বাহাদুর নিজে না দিয়ে কুলির এলাকার যে গোত্র প্রধান, ধরেন আমার উপর যদি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কোনো রাগ হয়, বেয়াদব একটা সার কোথাকার, ফাজিল, তো রাগ হলে উনি নিজে আমাকে কি মারবেন? না, নিজ হাতে মারলে তো আমরা বিখ্যাত হয়ে যাবো, বুঝতে পারলেন? শেখ হাসিনা যদি মারে তাহলে তো আমি মানুষটা হাইলাইট আর বিখ্যাত হয়ে গেলাম, সর্বনাশ, পেপারে ছবি চলে আসবে, তাহলে মিডিয়ায়, হ্যাঁ চলে আসবে। সেক্ষেত্রে আমাকে মারতে চাইলে নিজের হাতে মারবে না, কি করবে সে? ডিআইজি কে বলে দিবে, ডিআইজি আবার এসপি কে বলবে, এসপি আবার ওসি কে বলবে, এবার ওসি আবার ধরে নিয়ে পেতানি দিবে। তো ওই মোগল খান বাহাদুর কোতকাখা কুলির মতো এত ছোট লোককে নিজ হাতে মারবে, এটা কি হয়? তো সে তার ওই কুলির এলাকার যে গোত্র প্রধান, সেই গোত্র প্রধানের নাম কি? খোকা নানা। কুলির এলাকার যে মোড়ল, মাতবর বা চেয়ারম্যান, তাকে খোকা নানা, তাকে দায়িত্ব দিয়েছে একটা বেয়াদব কুলিকে কি করো, শায়েস্তা করো। তো খোকা নানা কুলিকে কঞ্চি মারা দিয়ে দিয়েছে, কঞ্চি কঞ্চি দিয়ে মারতে দিয়েছে, কয়েক ধাপ কঞ্চি। কিন্তু এই শাস্তি শুনে খান বাহাদুর মন ভরেনি। খান বাহাদুরকে অপমান করার শাস্তি সামান্য কয়েক ধাপ কঞ্চিটা হয়? এবার খোকানানা তার রেগে গেছে। এবার খোকানানা তখন দিশাহারা হয়ে গুলিকে কি করেছে? তোপ মেরেছে। তোপ প্রথমে কঞ্চি দিয়ে মেরেছে, পরে কি তোপ মেরেছে। তোপ কি? ছোট সাইজের কামানকে বলা হয় তোপ। ছোট সাইজের কামানের গোলাকে বলা হয় তোপ। দেখবেন 26শে মার্চ, 16 ডিসেম্বর সকালে ভোরবেলা তোপধ্বনি হয়, তোপধ্বনি। ছোট সাইজের কামানের গোলার আওয়াজকে বলা হয় তোপধ্বনি। তো প্রথমে কি দিয়ে মেরেছে? কঞ্চি দিয়ে মেরেছে। পরে যখন খান বাহাদুর খুশি হয়নি তখন কি দিয়ে মেরেছে? এবার তোপ দিয়ে। তোপ। আমরা যদি এই কথাটা একটা বাক্যে বলি তাহলে এবার কথাটা এমন দাঁড়ায়, মোগল খান বাহাদুর কোতকাখাকে কুর্নিশ না করায়, মোগল খান বাহাদুর কোতকাখাকে কুর্নিশ না করায় খোকা নানা কি করেছে? খোকা নানা কুলিকে কঞ্চি ও তোপ মেরে, এমন মার মেরেছে যে বেটা কুলির দাদা ঠাকুরের নাম ভুলে গেছে। এমন মার মেরেছে, প্রথমে তো কঞ্চি দিয়ে মেরেছে, যখন তোপ মেরেছে তখন কুলির দাদা ঠাকুরের নাম ভুলে গেছে। মেরেছে কে বলেন তো? খোকা নানা। খোকা নানা কি করেছে? মেরেছে কি দিয়ে? কঞ্চি ও তোপ দিয়ে মেরেছে। মেরে দাদা ঠাকুরের নামই ভুলে দিয়েছে। কেন মেরেছে? খোকা নানার সাথে বেদবি করেছে? না, কার সাথে বেদবি করেছে? মোগল খান বাহাদুর কোতকাখাকে কুর্নিশ করেনি তাই। তাহলে এক বাক্যে যদি আমি সাজাই, মোগল খান বাহাদুর কোতকাখাকে কুর্নিশ না করায়, মোগল খান বাহাদুর কোতকাখাকে কুর্নিশ না করায় খোকা নানা কুলিকে কঞ্চি ও তোপ মেরে, কুলিকে কঞ্চি ও তোপ মেরে দাদা ঠাকুরের নাম ভুলিয়ে দিয়েছে। দাদা ঠাকুরের, দেখেন দাদা কোন ভাষার শব্দ? দাদা,
অনেকে লেখে হিন্দি শব্দ, মারাত্মক ভুল। দাদা, নানা, ঠাকুর, কুলি, কঞ্চি এগুলো কিন্তু হিন্দি শব্দ না। কি শব্দ? তুর্কি শব্দ। দাদা, নানা, খোকা, কুলি, কঞ্চি, ঠাকুর তাহলে তুর্কি শব্দে আমরা দুটো এপিসোড পেলাম, একটা বাবার আর একটা খান বাহাদুর কুৎকা খান। ঠিক আছে, তাহলে এবার একটু মিলিয়ে নেন। দেখেন তুর্কি গল্পটা যে কি বাবা চকমকে চাকু কাশি দিয়ে চিক গালিসা আলখাল্লা কেটে ফেলেছে। বাবা চকমকে চাকু কাশি দিয়ে চিক গালিসা আলখাল্লা কেটে ফেলেছে। সওগাত পেয়ে, কি পেয়ে? সওগাত। এই সওগাতের খবরটা পেয়ে কি উর্দি পরা উজবুক দারোগা, উর্দি পরা উজবুক দারোগা বকশি বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে গেল। সওগাত পেয়ে উর্দি পরা উজবুক দারোগা বকশি বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে গেল। কোথায় চলে গেল? বলতে পারি, দোলা ভাইকে সান্ত্বনা করতে, ঠান্ডা করতে। আর এদিকে মোগল খান বাহাদুর, কি মোগল খান বাহাদুর কোৎকা খাকে কুর্নিশ না করায় খোকা নানা কি করলো? কুলিকে কঞ্চিও তোপ মেরে দাদা ঠাকুরের নাম। এই হচ্ছে আমাদের তুর্কি। এবার আসেন ইংরেজি শব্দ। ইংরেজি এখন ইংরেজি ভাষা শব্দ বাংলা ভাষায় বিপুল পরিমাণে, এত বিপুল, আমি গতদিন উদাহরণ দিয়েছি আপনাদেরকে যে এতই বিপুল, এতই প্রভাবশালী ইংরেজি শব্দ যে ইংরেজি বাদ দিয়ে যদি আমি বাংলা শব্দ ব্যবহার করি তাহলে বাংলা ভাষা কি অনেক ক্ষেত্রে কথা বলা মুশকিল হয়ে যাবে, ভাষা এক্সপ্রেস করা এতই বেশি। এবং প্রতিনিয়ত ইংরেজি শব্দ বাংলা ভাষায় কি প্রবেশ করেছে, তাই না? প্রতিদিন এই যে চ্যাটিং, রেটিং, ডেটিং, স্কেটিং, এগুলো কত শব্দ প্রতিনিয়ত ঢুকছে। মাউস, মোবাইল, কম্পিউটার। কিন্তু একটা সুখের বিষয় আপনারা জানেন যে ইংরেজি শব্দ বিসিএস বা জবের পরীক্ষায় বা কোনো অ্যাডমিশন টেস্টে আসে না। এত বহুল পরিমাণ ইংরেজি শব্দ। পর্তুগিজ অল্প হয়েও যত আসে, তুর্কি বা ওলন্দাজ বা গুজরাটি এগুলো অল্প হয়েও যত আসে, ইংরেজি এত। তবু আপনি সালের কোশ্চেন খুঁজবেন, 5-7 বছর 8 বছর সালের কোশ্চেন দেখবেন ইংরেজি শব্দ তেমন নাই বললেই চলে। হঠাৎ 5-7 বছর পর একটা টেস্ট ছিল, প্রতি বছর আসেনি বললেই চলে। কেন? স্যার কেন এত ইংরেজি শব্দ সবচেয়ে বেশি ফার্সির কল্প কেন আসছে না? এই জন্য আসছে না যে ইংরেজি শব্দ এলে তো আপনি বুঝতেই পারবেন, সাইজ দেখে বুঝে নেবেন। পরীক্ষার ক্ষেত্রে পাগল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফাইল, চেয়ার, টেবিল, এগুলো যে ইংরেজি শব্দ, এটা কি আপনাকে পড়া লাগবে? আপনি চেহারা দেখে মোটামুটি ইংরেজি শব্দগুলো বুঝলেন, বিধায় পরীক্ষায় কিন্তু ইংরেজি শব্দ সাধারণত দেখবেন অল্প কিছু ইংরেজি শব্দ, কখনো কখনো 2-4টি ইংরেজি শব্দ একটু অন্যরকম, যেগুলো ইংরেজি হয়েও ইংরেজির মতন একটু পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারলেন? এরকম 2-4টি ইংরেজি শব্দ, যাদের মধ্যে একটি হলো দেখেন জাদ্রেল, একটু লিখে নেন। একটু হলো টিপাই, একটি শব্দ হলো আরদালি, একটি শব্দ হলো শান্ত্রী, একটি শব্দ হলো কামান, একটি শব্দ হলো কমা। জাদ্রেল, টিপাই, আরদালি, শান্ত্রী, কামান, কমা। আফিন। এই
টাইপের শব্দগুলি কখনো কখনো একটু আসে, কখনো কখনো একটু আসে। আমি আবার বলছি যে এইগুলো কেন হঠাৎ করে কখনো একটু আসে, যে শব্দগুলো দেখতে ইংরেজির মতো না। ইংরেজি থেকে যখন আমরা নিয়ে জাতীয়করণ করেছি তখন একটু শব্দটার উচ্চারণটাকে চেঞ্জ করে নিয়েছি, বুঝতে পারলেন? যেমন শব্দটি ছিল জেনারেল, ইংরেজি ভাষায় শব্দটা কি? জেনারেল। জেনারেল, ইংরেজরা বলতো জেনারেলস কামিং, জেনারেলস কামিং, আর আমরা শুনতেছি জান্ত্রেল আসছে, জান্ত্রেল। ব্রিটিশদের উচ্চারণ তো আমাদের মতো না, জেনারেল এইভাবে তারা বলে না, জেনারেল কামিং বলছে, জেনারেলস কামিং, জেনারেলস কামিং। এই যে জেনারেলস কামিং কে আমরা শুনেছি কি জান্ত্রেল আসছে, জান্ত্রেল। আমরা এখন বলি কি জান্ত্রেল লোক। ইংরেজি জেনারেল, বাংলায় হয়ে গেছে জান্ত্রেল। জেনারেল হলে আপনি বুঝবেন যে ইংরেজি, কিন্তু জান্ত্রেল কারণ ইংরেজি থেকে শব্দটা কি হয়েছে? পরিবর্তিত হয়েছে, বিকৃত হয়েছে। এরকম বিকৃত ইংরেজি শব্দ দুই চারটি কখনো কখনো আসতে পারে। টিপাই শব্দটি ছিল ট্রাইপড, শব্দটি কি? ট্রাইপড। তিন পা বিশিষ্ট বসার জায়গাকে বলা হতো ট্রাইপড, ট্রাইপড। তো ইংরেজরা, ব্রিটিশরা তো আমাদের মতো ট্রাইপড বলে না, ট্রাইপড এবার কি বলে? ট্রাইপড, দিস ইজ ট্রাইপড। তো আমরা শুনছি দিস ইজ টিপাই, ট্রাইপড, টিপাই, টিপাই। অর্ডারলি শব্দটা ছিল অর্ডারলি, 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 অর্ডার অনুযায়ী অর্ডারলি হয়ে গেল কি অর্ডারলি। শব্দটা ছিল কি সাস্ট্রি বা সেন্ট্রি, সেন্ট্রি, এই সেন্ট্রি থেকে সাস্ট্রি। কামান, ক্যানন থেকে কামান, কমা থেকে কমা, অপিয়াম থেকে আপিন। তো ইংরেজি নিয়ে অনেক কথা বলবো না, কারণ পরীক্ষা যেতে আসে না, টাইম নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, নামাজ তো পড়বেন, নামাজ পড়ার জন্য আজকে আধা ঘন্টা আগায় দিলাম, তারপরে যদি বলেন আগ্রাসন, ওটা একটু শব্দ লিখেছেন, হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে। আগ্রাসন, অ্যাগ্রেশন, ইংরেজি অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেশন থেকে বাংলা হয়েছে কি আগ্রাসন। তো আগ্রাসন যে ইংরেজি, এটা সাইজ দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারলেন? যেগুলো সাইজ দেখে বোঝা যায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফাইল, পেন, পেন্সিল, অফিস, অর্ডার, তো সেগুলো আসছে না। কোনগুলো আছে? যেগুলো ইংরেজি শব্দ, কিন্তু ইংরেজি শব্দটা কি হয়ে গেছে? একটু বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে গেছে, এই টাইপের শব্দ। হ্যাঁ, তাহলে জাদ্রেল, টিপাই, আড্ডালি, শান্তি, কামান, কমা, আফিন, আগ্রাসন। হ্যাঁ, এই টাইপের শব্দগুলি একটু পড়বেন পারবেন। এখন সবচেয়ে মূল দুটো জিনিস থাকলো, আমি এই দুটো বলে শেষ করব। একটি হলো আরবি আর একটি হলো ফার্সি, ঠিক তো? আমি মোটামুটি কিন্তু সবই শেষ করেছি। আর ওলন্দাজ একটা শব্দ আছে, ওলন্দাজ তখন বলিনি, বেশি অল্প কয়েকটা শব্দ ওলন্দাজ। তাসের নামগুলা, তাসের নাম ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, তাসের নামগুলো ওলন্দাজ। তাস অনেকে খেলেন বা অনেকে না খেলেও জানেন। ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, হ্যাঁ এগুলো তাসের নাম, ওলন্দাজ। হ্যাঁ, ছুটিও দিব, সমস্যা নেই, একটু আর 5 মিনিট আমি একটু শেষ করে ছুটি দিব। আগামী দিন পরীক্ষা নিব, আগামীকাল শনিবার শব্দ চ্যাপ্টারটির উপর পরীক্ষা, বুঝতে পেরেছেন? আগামীকাল শনিবার রাত 9টায় ক্লাস, আর ক্লাসের পরে কি এই যে শব্দ প্রকরণ 2 দিন ধরে পড়ালাম, কেমন পড়লেন, কেমন বুঝলেন, কেমন শুনলেন, এটা আগামীকাল রাতে টেস্ট করবে, 11টায় পরীক্ষা। তো আজকে এই দুটো একটু বলে শেষ করে নেই, যাতে আর কোনো বাকি না থাকে। বাকি থাকলে অনেকে আপনি আপত্তি করেন। জি আচ্ছা, আমরা প্লিজ আরবি আর ফার্সি ভালো করে শোনেন কথাটি। 5 মিনিট বেশি আপনাদের টাইম নেব না, কিন্তু মনোযোগ দিতে হবে, মনোযোগ লাগবে, আবার জোর করে আপনাকে পড়াবো না। জি, এখন আরবি আর একটা কি ফার্সি। আচ্ছা, এখন আরবি আর ফার্সি, ওই যে যেমন আপনাদের ফার্সি আর ফরাসি গুলিয়ে যায়, আরবি আর ফার্সি কিন্তু গুলিয়ে যাবে, দেখবেন শব্দে আরবি আর ফার্সি গুলিয়ে যাবে। কেন? আরবি ফার্সি গুলো চেহারা অনেকটাই কি একই রকম। আল্লাহ, ইমান, উজু, গোসল, খোদা, গুনাহ, নামাজ, রোজা, বেহেশত, দোজখ, সিয়াম, সালাত, সুন্নি, সুফি, হ্যাঁ, সদাগর, জুলুম, মজলুম, পেরেশান, মুসাফির, এই যে শব্দগুলো দেখবেন সব হয় আরবি অথবা ফার্সি, এবং বোঝা যাচ্ছে
আপনি কিন্তু আল্লাহ, খোদা, বেহেশ, দোজখ, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা আপনি শুনেই কিন্তু বুঝতেই পারবেন যে হয় আরবি অথবা ফার্সি। শুনলেই বুঝতে পারবেন আরবি অথবা ফার্সি। কিন্তু ঝামেলা তো ওই জায়গায় তো প্রবলেম যে আরবি নাকি ফার্সি। আরবি বা ফার্সি তো বুঝতে পারছি, কিন্তু আরবি নাকি ফার্সি, অপশনে আরবিও থাকবে ফার্সি থাকবে। পরীক্ষা যদি এমন ভালো মানুষ হতো যে আরবি অপশন দিলে ফার্সি দিবে না, ফার্সি দিলে আরবি দিবে না, অন্য কিছু দিবে না। আরবি দিলে তার সাথে কি ফার্সিও দিবে, ফার্সি দিলে তার সাথে আরবিও দিবে। ওকে, তো এখন কি করবেন? এবার একটা চোরামি বুদ্ধি শেখাবো, যদিও শেখানো উচিত না চোরামি বুদ্ধি শিক্ষক হিসাবে, কিন্তু যেহেতু বিসিএস বা জবের পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে অল্প সময় অনেক পড়া পড়তে হবে বলে আমরা কিছু চোরামি বুদ্ধি দিব আপনাদের। একটা চোরামি বুদ্ধি দিব। চোরামি বুদ্ধিটা কি? চোরামি বুদ্ধিটা হলো আরবি আর ফার্সি দুটো ভাষার শব্দ পড়বেন না। ভালো করে শুনেন, দুটো পড়বেন না, পড়বেন একটা। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আরবি আর ফার্সি দুটো ভাষার শব্দ দুটো আপনি পড়বেন না। কি করবেন? আরবিটা পড়বেন, আরবি পড়বেন, আরবি। আরবি শব্দ ফার্সিতে একটু কম আছে, আরবি ভাষার শব্দগুলো পড়বেন। কেমনে পড়বেন? আপনি একটা বই দেখে না, আপনার একটা বই আছে ধরেন প্রফেসর আছে, আপনি আরবি শব্দগুলো লিখে নেবেন। আপনার বন্ধুর কাছ থেকে একদিন অন্য বন্ধুর প্রফেসর হলে নেবেন অন্য একটা বই, বন্ধুর তো ওরা করাছে, নিলেন, নিয়ে আপনি আরবি শব্দগুলোকে মিলাবেন। মিলাই দেখবেন যে ওখানে তো এক দুটি এক্সট্রা আছে অতিরিক্ত, তাহলে ওটা আবার ওর সাথে লিখে নেবেন। আরেকটা এইভাবে আপনি একটা লাইব্রেরিতে গেলেন, যে ওখানে অন্য কোনো বই আছে, 3-4টা বই থেকে আরবি শব্দের একটা তালিকা করবেন, নিজে লিখে খাতায় লিখবেন, একটা হ্যান্ড নোটে লিখবেন। একবার লিখবেন, দুইবার লিখবেন, তিনবার লিখবেন, দেখে দেখে লিখবেন। আরবি শব্দগুলো 3-4 বার করে দেখে দেখে লিখবেন আর মুখস্থ করবেন। ফার্সি শব্দ পড়বেনও না, লিখবেনও না, দেখবেন। যদি তাই করেন তাহলে লাভ হবে কি? লাভ হবে দুটো ভাষা পড়তে হলো না, পড়লেন একটা আরবি পড়লেন। পরীক্ষা যদি আসে তো ইমান কোন শব্দ, খোদা কোন শব্দ, গুনাহ কোন শব্দ, নামাজ কোন শব্দ, রোজা কোন শব্দ, তাহলে কিন্তু কি হবে? যদি আপনার পড়ার মধ্যে পড়ে, পড়ার মধ্যে, তাহলে বুঝবেন এটা আরবি। আর যদি পড়ার মধ্যে না পড়ে তাহলে বুঝবেন কি? ফার্সি। এখন বলেন স্যার ফার্সি না হলে যদি পর্তুগিজ হয়, পর্তুগিজ কেন হবে ভাই? পর্তুগিজ আপনি পড়েছেন না, জানা আছে না? তুর্কি আপনার জানা আছে না? ওলন্দাজ জানা আছে, গুজরাটি জানা আছে, মারাঠি জানা আছে, সবই তো জানা আছে। আপনি তো সবই পড়ছেন, শুধু পড়ছেন নাকি ফার্সি। যত ভাষা বইটা দেওয়া আছে আপনি সবই পড়ছেন, পড়ছেন না শুধু কি? পড়ছেন না শুধু ফার্সি। তাহলে আর ফার্সি তো বোঝা গেছে, ফার্সি আপনার তুর্কি মনে হবে না, পর্তুগিজ মনে হবে না। পর্তুগিজ তুর্কি তো আপনার আগে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরবি আর ফার্সির মধ্যে কনফ্লিক্ট লাগবে। যেই শব্দটি এরকম কনফ্লিক্ট লাগবে আপনি দেখবেন যেটা আপনি পড়েছেন না পড়েননি। যদি আপনার লেখাপড়ার মধ্যে পড়ে, লেখাপড়ার মধ্যে পড়ে তাহলে কি এটা আরবি, আর যদি লেখাপড়ার বাইরে পড়ে তাহলে ফার্সি। একটু ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আমি যে বুদ্ধিটা দিলাম সেটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, একটা প্রশ্ন বারবার করছেন আপনারা যে বলশেভিক কোন শব্দ, রুশটা ফার্সি। আমি একটু দেখি তাহলে। আমি তো জানি যে বলশেভিক ফরাসি শব্দ, তারপরে আপনি যেটা বললেন আমি একটু দেখছি। বলশেভিক, বলশেভিক, হ্যাঁ বলশেভিক পেয়েছি, চেষ্টা করতে চাই। হ্যাঁ ঠিক আছে, বলশেভিক কেটে দেন, রুশ ঠিকই বলেছেন। এই যে আমার তাবিজ বলে দিয়েছে, হ্যাঁ জি, বাংলা একাডেমির অভিধান বলে দিয়েছে, একটু ঠিক করে নেন তাহলে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। বলশেভিক শব্দটা তাহলে ফরাসি থেকে কেটে দেন, বলশেভিক রুশ শব্দ, বলশেভিক রুশ, হ্যাঁ শোষণ পদ্ধতি কমিউনিস্ট, ঠিক আছে। বলশেভিক যে আমি দেখে নিলাম, একটু আমার মিস্টেক হয়েছিল, আমি যে আমার কাছে যে বই আছে একটা অভিধান, বলশেভিক রুশ শব্দ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর যেটি করবেন, যে কাজটি করবেন আপনারা, তাহলে আমি বুঝে দিলাম যে আপনারা এই কাজটা একটা করবেন, আরবি ফার্সি শব্দগুলি কি করবেন,
একটু আরবিটা পড়বেন, আর যদি মনে হয় মনে হয় ফার্সিটা পড়তে পারেন, জি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, তাহলে আমরা মোটামুটি যে ভাষার শব্দগুলি ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য দেখেন। এই যে ইস্তিয়াক সাব্বির এই গাধা দেখেন, এই যে ইস্তিয়াক সাব্বির গাধা নিশ্চয়ই ক্লাস আগে করেনি, এখন ঢুকেছে গাধা। ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য আধা ঘন্টা ধরে বলেছি। আচ্ছা নাম্বারটা আরেকবার দিচ্ছি, লিখে নেন 01714 7772 01717 01744 727712। জিরো ওয়ান সেভেন ডাবল ফোর, হ্যাঁ এই নাম্বারটা লিখে নেন। যার আমি তো নাম্বার প্রতিদিন দিব না ভাই, আমি বলেছি কাজ প্রতিদিন করতে পারবো না। তারপরে যারা পাননি তাদের জন্য আমি আরেকবার লিখে দিলাম আজকে লাস্ট, এরপরে নাম্বার চাওয়া যাবে না, ক্লাস থেকে দিলাম 01744727712, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাঠিয়ে দিবে আর কি, ঠিক আছে। আপনি যোগাযোগ করে একটু বাংলা কোষ বইটি সম্ভব হলে নিয়ে ফেলবেন দ্রুত। আর ওইখানে গল্প দেওয়া আছে, আরবি ফার্সির গল্প যে শুনতে চাইলেন, খাদিজা বেগম সাদিয়া, আমার বাংলা কোষ বই গল্পটা দেওয়া আছে। আমি আর লিখছি, অনেকে নামাজ পড়বে বলে আমাকে তাড়া দিচ্ছে, গতদিনে একটু তাড়া দিয়েছে, তো যাই হোক আমি কিন্তু শেষ করলাম ইনশাআল্লাহ শব্দ প্রকরণটি। আপনারা পড়বেন, পড়াশোনা করবেন, আর অভিধানটি রাখবেন। আমি একটি কথা বলি, এই শব্দগুলোর মাঝে কিন্তু কনফ্লিক্ট লাগতে পারে দু একটি শব্দের ক্ষেত্রে, কি করবেন, অভিধান কিনতে বলেছে মনে আছে, ব্যবহারিক বাংলা অভিধান। অনেকে তো কেনেন না, বই পুস্তক কিনতে চান না, খালি মোবাইলে ফ্লেক্সি, হ্যাঁ এখন মোবাইলে জিবি কেনা লাগছে ক্লাসের জন্য, সেটা হলো, কিন্তু দয়া করে একটু অভিধান রাখবেন। নতুন এডিশনের 2021 সালের একটা কি অভিধান কিনবেন, বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান। কোন শব্দ নিয়ে যদি কোনো কনফিউশন হয়, উৎস নিয়ে বা কোনো ঝামেলা মনে হয় যে স্যার আপনি বললেন এই, আরেক বইয়ে দেওয়া আছে ওই, তমুক বইয়ে দেওয়া আছে তমুক, কারো কথা বিশ্বাস করার দরকার নাই। কোনটি কোন ভাষার শব্দ, কোনটি কোন জাতীয় শব্দ, এটি বাংলা একাডেমির অভিধানের পাশে, অভিধানে প্রতিটা শব্দের পাশে পাশে কি দেওয়া আছে। ফা থাকলে ফার্সি, আ থাকলে আরবি, তু থাকলে তুর্কি, স থাকলে সংস্কৃত, বুঝতে পারলেন, ত থাকলে তদ্ভব। তাহলে আপনি কেন বিভ্রান্ত হবেন? একাধিক বই অনেক সময় দুই চারটি শব্দ নিয়ে বিভ্রান্তি ঘটবে, আমাকে প্রশ্ন করে কিন্তু বিভ্রান্ত করা যাবে না, বুঝতে পারছেন কথাটি? আপনাদের প্রশ্ন এতই হবে হাজার হাজার, আমি কিন্তু পাগল হয়ে যাব। তাহলে আপনি আগে করবেন কি, কোন শব্দ নিয়ে যদি বিভ্রান্ত হয়, স্যার সমিত স্যারের বই এটা আছে, হায়াত মোহাম্মদের বই এটা আছে, প্রফেসর এইটা আছে, ওরা বলে এইটা আছে, যদি হয় এমন যদি হয় কোন শব্দ নিয়ে, তাহলে আপনি ওই শব্দটা কোথায় খুঁজবেন, বাংলা একাডেমির অভিধানে খুঁজবেন। খুঁজে দেখবেন শব্দের পাশে কি শব্দের উৎস দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া থাকে। তু তাহলে তুর্কি, আ তাহলে আরবি, ফা তাহলে ফার্সি। ওকে, বিভ্রান্ত হওয়ার দরকার নেই, ক্লিয়ার? বাংলা একাডেমি যা বলবে শব্দের উৎস আপনাকে তাই নিয়ে নিতে হবে। তো শব্দের উৎস নিয়ে আমি আলোচনা শেষ করলাম ইনশাআল্লাহ। আগামী দিন শনিবার কি রাত 9টায়, আগামীকাল শনিবার রাত 9টায় ক্লাস, পরের লেকচার, এবং এই শব্দ প্রকরণের উপরে পরীক্ষা 11টায়, ঠিক আছে? ধন্যবাদ, আল্লাহ হাফিজ।